কি খবর? চলছে চলছে ভালো। তোমাদের খবর কি? এখন তো সব থেকে ভালো রূপমদার খবর। রূপমদার মাঝে একটুখানি আনন্দ গেছে বাড়িতে। রূপমের কি আনন্দ? মেয়ে দেখা হচ্ছে নাকি রূপমের জন্য? না, তাহলে রূপমদা মনে হচ্ছে এইটাকে পাবলিক করতে চাইছে না বিষয়টাকে। কিন্তু না, মেয়ে দেখা হচ্ছে না রূপমদা, এটা মেয়ে দেখা হচ্ছে না। বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল, ওই বাবা মার অ্যানিভার্সারিটা আমি আর তারা মিলে করেছিলাম, ওই জন্য ওটাইও বলছি। ও আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা এবার টপিকে চলে আসি। আজকে আমরা একটু ভিডিওটাকে, মানে আমাদের তো জানেনই আপনারা প্রত্যেকে, আমাদের দেরি হয়, ঠিক আছে, আমরা টাইম ওয়াইজ, কিন্তু আমরা অ্যাকচুয়ালি ইচ্ছে করে দেরি করি না, কিছু না কিছু প্রবলেমের কারণেই আর কি দেরি হয়ে যায়। আর এই ভিডিওটা যতক্ষণে আসবে, আই থিঙ্ক কালকেই চলে আসবে, ততক্ষণে অলরেডি কিছু কন্টেন্ট হয়তো বেরিয়ে গেছে, নতুন আরো কন্টেন্ট চলে এসছে। বাট আমরা তবু লাস্ট উইকে রিলিজেস গুলো, সেগুলো নিয়ে অবশ্যই কথা বলবো। তো সব থেকে প্রথমে ওয়ার্ড 2 নিয়ে আগে কথা বলে নি। ওয়ার্ড 2 এর তো প্রথম গানও চলে এসছে, ট্রেলারটাও চলে এসছে। ট্রেলারের রিয়াকশন আমাদের দেওয়া হয়নি, তো লেটস স্টার্ট। ওয়ার্ড 2 নিয়ে শুরু করি। তো ওয়ার্ড 2 নিয়ে কি বক্তব্য, সাগর নীল বলো। দেখো, ওয়ার্ড 2 এর ট্রেলার আমার বেশ ভালো লেগেছে, ঠিক আছে। আমি নর্মালি স্পাই ফিল্ম গুলোর থেকে যেটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে সিরিয়াসনেস। মানে স্পাই ফিল্ম মানে আমার কাছে সিরিয়াস ইন্টেন্স কিছু হবে, এটা আমার ব্যক্তিগত প্রেফারেন্স। এবার সেই জিনিসটা থেকে পাঠান অনেকটা বেশি বেরিয়ে গেছিল, কিন্তু সেই জিনিসটাতে আর কি ওয়ার্ড 2 আবার মানে ওয়ারের সেই সিরিয়াসনেসটা পাওয়া যায়, কিছুটা একথা টাইগারেও পাওয়া যায়, টাইগার জিন্দাহাতেও পাওয়া যায়। পোস্ট ওয়ার তারপর থেকে একটুখানি মিসিং হয়ে যাচ্ছিল বিষয়টা। ওয়ার্ড 2 তে আবার ট্রেলার সেই সিরিয়াসনেসটা দেখতে পাওয়া গেছে। এবার যেটা অনেকের সমালোচনা আমি দেখতে পাচ্ছি, প্লট লেভেলে সে আবার একই, মানে ওয়ারের মধ্যে যে টেমপ্লেটটা দেখতে পাওয়া গেছিল সেটাই হয়তো দেখতে পাওয়া যাবে। তো আমি অ্যাকচুয়ালি প্লট লেভেলে যে খুব ডিফারেন্ট কিছু হয় বা পাকিস্তানের থেকে খুব বেশি বেরিয়ে যাবে, অথবা এই সিভিল ওয়ার, এই তো দেখায়। এবার আমি সেটার থেকে বাইরে কিছু হাটকে কিছু এক্সপেক্টও করছিলাম না। এবার যেটা আমার ভালো লেগেছে যে চলো ভাই ঠিক আছে, পাঠানো ওই সমস্ত রুবিজ বুবিজ ওই সমস্ত জোকস ছিল, ব্যাপারটা আর কি একটা মানে খুব ফান ফিল্ম টাইপের হয়ে গেছিল। সেখান থেকে গিয়ে এবার একটু সিরিয়াস কিছু দেখতে পাবো, এটা অনুমান করছি ট্রেলার দেখবার পরবর্তীতে। যে অ্যাপ্রোচটা আমার ভালো লেগেছে, যেভাবে ভয়তোবাদ দিয়ে কাইন্ড অফ ওরা আর কি শপথ নিচ্ছে, সেইভাবে আর কি দুজনের একটা একটা করে লাইন দিয়ে ব্যাপারটাকে শুরু করা হয়েছে। প্রথমে অ্যাকশনে সেভাবে ফোকাস করা হয়নি ট্রেলারে, তারপরে যখন সেকেন্ড হাফে অ্যাকশনটা আসছে, যেটা ওয়াইআরএফ করেই থাকে স্পাই ফ্র্যাঞ্চাইজি ছবির সঙ্গে, যে আমরা কতটা কি অ্যাকশন কি স্কেল রয়েছে সেটা দেখাবো অডিয়েন্সকে। তো সেইভাবে আর কি ট্রেলারটা সেকেন্ড হাফে ডিজাইন করেছে, আর ভালো লেগেছে। ঋত্বিককে, জুনিয়র এনটিআর কে আমার ভালো লেগেছে। এবার আমি কি একেবারে গান নিয়ে কথা বলবো নাকি শুধু ট্রেলার নিয়ে কথা বলবো? না না না, গান নিয়েও কথা বলে নাও একবারে। না, গানটা দেখো, গানটা আমার ব্যক্তিগতভাবে মানে শুনতে ভালো লেগেছে, কিন্তু আমি বলবো না যে খুব ভালো। ঋত্বিক আর কিয়ারাকে একসঙ্গে যে দেখাচ্ছে সেটা আমার মনে হয়নি, কেন জানি না, মানে কি ঠিক আমি বিশ্লেষণ করতে পারবো না, কিন্তু হিরো হিরোইনকে দেখে হয় ভালো লাগে, নালে জমে না আর কি। তো আমার অ্যাজ পেয়ার ওদেরকে ঠিক মানে কেমন একটা লাগছে, মানে কিয়ারার সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রাই ভালো লাগে, বা এই জেনারেশন বরুণ ধাওয়ান, মেবি রণবীর সিং, এদেরকে ভালো লাগে। কার্তিকের সঙ্গে কিয়ারাকে ভালো লাগে। এবার ঋত্বিকের ভালো অভিনেতা, তার সঙ্গে তো অনেক হিরোইনকে ভালো লাগে, কিন্তু দুজনকে একসঙ্গে কোনো কারণে আমি ঠিক জানি না। বিকিনি শটটাও ইটসেলফ আমার খুব একটা কিছু ভালো লাগেনি আর কি। না দেখো, বিকিনি শটটা তো নভেলটি ফ্যাক্টরটা ওরা নষ্ট করে ফেলেছে। প্রথম কথা হচ্ছে, ওরা প্রথমে টিজারে ওটা দেখিয়েছে, তারপর ট্রেলারে ওটা দেখিয়েছে, আবার গানে যদি দেখায়, ঠিক আছে। দেখবে অ্যালফ্রেড হিচককের একটা বক্তব্য ছিল, আমি অ্যালফ্রেড হিচককে কিয়ারা আডভানির বিকিনি মেনশন করবার জন্য তুলে আনতে হচ্ছে, এটা হিচকক আমাকে আশা করি ক্ষমা করে দেবে। সেটা ঠিক আছে, তুমি রাম গোপাল বর্মাকে তুলে আনোনি, সেটাই ঠিক আছে। হ্যাঁ, তো হিচকক বলতেন যেটা ছবির মধ্যে তুমি ধরো একটা পুল অফ ব্লাড দেখাচ্ছ, ঠিক আছে, এবার সেটা তোমাকে ধরো একটা পুরো রক্ত পুরো চারিদিকে, তো ওটা তোমাকে শক তখনই দেবে যখন তার আগে তুমি ওটাকে কখনো দেখাবে না। ওটা প্রথমবার যখন আসবে তখনই শকটা দেবে। তো এবার ব্যাপার হচ্ছে যে কিয়ারা আডভানির যে বিকিনি শট, এটা ওরা টিজারে দেখিয়ে দিয়েছে, তারপর ট্রেলারে দেখিয়েছে, আবার ওটাকেই গানের মধ্যে দেখাচ্ছে। তো তাহলে এবারে তার লোকে সেম ভাবে রিয়াক্ট করবে না, যেটা টিজারের রিয়াকশনটা ছিল ট্রেলারে ওটা ছিল না, আর এখন আর লোকে সেইভাবে আলাদা করে রিয়াক্ট করবে না। আর দেখো, আমি যেটা মনে করি, এই যে কেমিস্ট্রি জিনিসটা না, মানে খালি দুটো গুড লুকিং পিপলকে তুমি নিয়ে নিলে আর তাদেরকে ফরেন লোকেশনে নিয়ে গেলে, দ্যাট ইজ নট এনাফ। ঠিক আছে, তুমি দেখবে এই জিনিসটা আমার না ফাইটারের সময় মনে হয়েছিল যে দীপিকা পাডুকোন খুব দারুণ দেখতে, মানে একটা গ্ল্যামারাস ব্যাপার আছে, হট। ঋত্বিক রোশনের দারুণ একটা ফিজিক আছে, তাকেও দেখতে খুব ভালো। তো ওরা দুজন একটা কোনো গানে থাকবে, এবং সিদ্ধার্থ আনন্দের গান মানে একটা বিচে কোনো গান হবে। তো আমি ভাবছিলাম যে ব্যাং ব্যাং এ যেরকম দেখতে পেয়েছিলাম ওরকম একটা কিছু দেখতে হবে। দেখবে আমি যখন ফাইটারের কোনো টিজার বা কিছু রিয়াকশন দিয়েছিলাম, আমি বলেছিলাম এই কথাটা যে দীপিকা আর ঋত্বিককে একসাথে হেভি লাগবে। দ্যাট ওয়াজ মাই অ্যাজাম্পশন।
কিন্তু তুমি যখন ছবিটা দেখবে, ছবিতে পারফরমেন্স দুজনের স্ট্যান্ড অ্যালোন হিসেবে খুবই ভালো, বাট এই যে একটা রোমান্টিক কেমিস্ট্রি, সেটা কোথাও দীপিকা আর ঋত্বিকের মধ্যে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি ভাবে কিন্তু ফুটে আসেনি, কিন্তু তুমি দেখবে। তো এবার এইটা থেকে আমি তখন থেকে আমি এটা বুঝেছিলাম যে খালি দুজনকে দেখতে ভালো বা দুজনের বডি খুব ভালো এইটুকু জাস্ট এনাফ নয়, তোমাকে পারফরমেন্সের মধ্যে একটা কেমিস্ট্রি আনতে হবে, তাকানো থেকে শুরু করে। এবার ধরো এখানে কিয়ারা আডবাণীকে ইন্ডিভিজুয়ালি খুব ভালো লাগছে, বা ঋত্বিককে ইন্ডিভিজুয়ালি খুব ভালো লাগছে, বাট দুজনের পেয়ারিংটা, মানে যেটা ধরো ধুম টু দে ঐশ্বরিয়া রায় এবং ঋত্বিকের যে সিন গুলো, যে কেমিস্ট্রি, ঠিক আছে, মানে এরকম টাইপের ছবির মধ্যে বলছি, এই টাইপের জোনের মধ্যে বলছি। বা ধরো ইনিশিয়াল ডেজে ঋত্বিক আর কারিনার যে কেমিস্ট্রি ছিল, ঠিক আছে, সেই জিনিসটা, বা ক্যাটরিনা ঋত্বিকের যে কেমিস্ট্রি লাস্ট আমার খুব ভালো লেগেছিল। তো সেই ব্যাপারটা, মানে আমি এই জোনের মধ্যে বলছি, হ্যাঁ, মানে সে আরেকটা জোন আছে যেটা ধরো যোধা আকবর টাইপের জোন, সেখানে ঋত্বিক প্রিয়াঙ্কা অগ্নিপথে, ঋত্বিক প্রিয়াঙ্কা, হ্যাঁ হ্যাঁ ভালো লেগেছিল। কিন্তু মানে আমাকে যদি বলো, আমি এই তিনটাকে এগিয়ে রাখবো, কারিনা ঋত্বিক সব থেকে 1 নম্বর, তারপরে আমি রাখবো হচ্ছে ঐশ্বরিয়া ঋত্বিক, তারপরে রাখবো হচ্ছে আমি একে ক্যাটরিনা ঋত্বিক, এটা আমার প্রেফারেন্স আর কি। বাট সেটা কোথাও গিয়ে পেলাম না, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই গানটা ইটসেলফ প্রচন্ড জেনেরিক লাগছে, মানে একই লোকেশন, একই গান, একই কস্টিউম, মানে এটা আমাদের দেখা ভিজুয়ালস আমরা দেখতে পাচ্ছি, কোরিওগ্রাফির মধ্যেও কোনো নতুনত্ব নেই, ঠিক আছে, যে এরকম একটা কিছু কোরিওগ্রাফি দেখলাম যেটা আমরা দেখিনি, ঠিক আছে, তো সেটাও নেই ভাই। আচ্ছা, আমি ঋত্বিকের কেমিস্ট্রির কথা যখন বলছি, ঋত্বিকের প্রীতি জিন্টার সাথে অসাধারণ কেমিস্ট্রি ছিল, তুমি মিশন কাশ্মীর, লাক্স দেখে নাও, দারুণ কেমিস্ট্রি ছিল দুজনের। তো মানে কিছু একটা দরকার পড়ে, বুঝতে পারলে তো, মানে খালি একটা গানের মধ্যে জাস্ট ফরেন লোকেশনে ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। আর আরেকটা প্রবলেম দেখো, গানটা শোনার ক্ষেত্রে গানটা ভালো, কিন্তু গানটা না তোমার দেখবে পপিং নয়, মানে ইন দ্য সেন্স, মানে তোমার যে রেজিস্টার করবে, মনে থেকে যাবে সেরকম গান নয় কিন্তু। মানে আমি বলছি, কালকে পরম সুন্দরীর ওই গানটা ওরা রিলিজ করেছে, পরদেশিয়া গানটা, তুমি দেখো কানে শুনলেই লেগে থাকছে। ওটাও বেসিক্যালি এআর রহমানেরই পুরোনো মিউজিককে ঘুরিয়ে ফিরিয়ে চালিয়েছে সচিন দিগার। কিন্তু যেহেতু একটা মিউজিক কম্পোজার এদের সাথে, মানে সোনু নিগমের সাথে কাজ করছে, একটা সিনিয়র সিঙ্গার, একটা নতুন মিউজিক ডিরেক্টর, তারা যখন কোল্যাব হচ্ছে, সেখানে একটা ফ্রেশনেস আছে। কিন্তু অরিজিৎ প্রীতম এত বেশি হয়ে গেছে না, যে এবার না ওদের, মানে ওরা যে টিউনে করছে সেটা আর মানে এজ দিচ্ছে না কোনো। আমি বলবো রাদার, আমার অরিজিতের শোনা লাস্ট ভালো গান হচ্ছে ধুন, যেটা আমাদের এতে সাইয়ারাতে মিথুন বরণ অনেক নতুন ভাবে, মানে একটা ভার্সেটাইল ওয়েতে প্রেজেন্ট করতে পেরেছে। মানে একই মিউজিক ডিরেক্টর, একই সিঙ্গার যদি বারবার কম্বিনেশন হতে থাকে, তো সেখানে আমার মনে হয় কোথাও গিয়ে মানে একটু রিপিটেটিভ হয়ে যায় ব্যাপারটা, সেটা আমার এই গানটার ক্ষেত্রে মনে হয়েছে আর কি। তো গানটা আমার খুবই ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। আর যদি দেখো ট্রেলারের বিষয়টা, আমি আচ্ছা বলো না, আমি ট্রেলারটা নিয়েও বলতে চাই যে ট্রেলারটার ক্ষেত্রেও ভিজুয়ালস এর মধ্যে কোনো এজ নেই, ঠিক আছে। ওরা গ্রাফিক্সটাকে একটু এনহ্যান্স করেছে টিজারের থেকে, বাট সেই পুরো জিনিসটাই সিজি ড্রিভেন। এটা আমার রূপমের সাথে হোয়াটসঅ্যাপেও কথা হচ্ছিল, সেম জিনিস, ঠিক আছে। আর তারপরে হচ্ছে যে ট্রেলারের কাটিংটা তুমি বলছো যে তোমার খুব ভালো লেগেছে, খুব সিরিয়াস ইন্টেন্স করেছে, ওটা ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারের মতো করবার চেষ্টা করেছে, ঠিক আছে। সিভিল ওয়ারে ওই স্টাইলটা ছিল, কিন্তু আমার কথা হচ্ছে যে ফরম্যাট অফ দ্য স্টোরি ইজ কাইন্ড অফ সেম, যে ওয়ার ওয়ানেও যেরকম টাইপের স্টোরি ছিল সেটাই আমরা দেখতে পাচ্ছি। আর আরেকটা কথা কি হয়ে গেছে, ঋত্বিকের ক্যারেক্টার, কবিরের ক্যারেক্টারটা তুমি ফার্স্ট পার্টে যদি দেখো, যে ধরুন যেভাবে কথা বলে, বা ও অত ইমোশন শো করে না, মানে ওর পেট্রিয়টিজমটা ও অন দ্য ফেস আনে না। সেখানে ও ম্যাচ শপথ লেতা হুঁ এইভাবে বলছে, এই করছে, মানে ও অতটা এক্সাজারেট করে বলার মতো লোকই নয়। তুমি ওয়ার ওয়ান যদি দেখে থাকো, ও করে দেয়, মানে ও খুব স্লিক একটা এজেন্ট। মানে পাঠানের যে চরিত্রটা যেরকম এস্টাবলিশ করেছিল, সে এরকম জিঙ্গোইস্টিক ডায়লগ দিলে তো বিশ্বাসযোগ্য হয়। বাট টাইগারকেও যেভাবে প্রথম দিকে এস্টাবলিশ করেছিল ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টে, আর কবিরকে, এরা কিন্তু অনেক বেশি স্লিক এজেন্ট। এরা কিন্তু ওরকম এত ডায়লগ, এত হিন্দিতে কঠিন শব্দ এইসব বলবে না। তো সেটা আর কি একটা কন্ট্রাস্ট ক্রিয়েট হচ্ছে আর কি, যেটা আমার মনে হয়েছে। তো আমার ট্রেলারটা ঠিকঠাক লেগেছে। রূপমদা বল। হ্যাঁ, তুমি কিছু একটা বলছিলে না, সাগরনীল কি একটা বলতে যাচ্ছে? আগে রূপমদা বলুক, তারপরে আমি বলবো। রূপমদা অনেকক্ষণ চুপ। আচ্ছা, আমার ট্রেলারটা ভালোই লেগেছে, এবং আমার যা এক্সপেকটেশন ছিল তার থেকে বেটার মনে হয়েছে। কারণ আমি ওয়ার নিয়ে আর এক্সপেকটেশন রাখছিলাম না, কারণ আমার টিজারটা ভালো লাগেনি। মনে হচ্ছিল যে ঠিক আছে। সব থেকে খারাপ লাগছিল আমার ওয়ারের ক্ষেত্রে পোস্টার গুলো। আমি বুঝতে পারি না, এত বিগ বাজেট ছবি এরকম আর্টিফিশিয়াল পোস্টার কেন বানায়, যে পোস্টার দেখে একটা মজাই লাগছে না।
যেখানে একটা কুলির একটা ক্যারেক্টার পাইপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, একটা ক্যারেক্টার হাতের মধ্যে একটা ঘড়ি রুমাল দিয়ে দেখছেন, ওগুলোর মধ্যে একটা মজা আছে, নতুনত্ব আছে। পুরো ক্যারেক্টারটা মনোক্রমে, হাতে একটা গোল্ডেন কালারের ঘড়ি, একটা রেড কালারের একটা রুমাল, দেখে মজা লাগছে, একটা ভাইবস আসছে। আর এখানে সেই পুরোনো টেমপ্লেট তো আমার ভালো লাগছিল না কিছুই। বাট আমার ট্রেলারটা ভালো লাগে, এবং ট্রেলারেও আমার কিছু ক্রিটিসিজম রয়েছে। যেমন সত্যি কথা হচ্ছে আমার এনটিআর কে ভালো লাগছে না, আমি খুব অনেস্টলি বলছি, হ্যাঁ, আমার এনটিআর কে এটা ভালো আমি লাগছে বলতে ভুলে গেছিলাম, এনটিআর কে ভালো লাগছে না, একই এক্সপ্রেশন সবকটা ফ্রেমে। না। এবং এমন না কিন্তু যে ঋত্বিকের মানে শুধুমাত্র ফিজিক্স এর জন্য আমি কথাটা বলছি বা ঋত্বিকের হাইটের জন্য বলছি, এটা নয়। কারণ টাইগার কিন্তু ঋত্বিকের থেকে অনেকটাই শর্ট, বাট টাইগার আর ঋত্বিকের ক্ষেত্রে যেটা ওয়ারে হয়েছিল, ওয়ারে ওয়ার্ক করার অনেকগুলো কারণ হচ্ছে, শুধু কিন্তু ফেস অফ নয়। ওখানে বিষয়টা কাইন্ড অফ ছিল হচ্ছে একজন আগের জেনারেশনের এমন একজন নায়ক যে খুব হ্যাঁ, ভালো ডান্স করতে পারে, স্টুডেন্ট, মেন্টাল এবং স্টুডেন্ট এই ব্যাপারটা ছিল। এন্টারটেইনমেন্টের বিষয়টাই কিন্তু পরবর্তী সময় করতে গেছিল বড়ে মিয়া ছোটে মিয়াতে। যে এই ভাইবসটা কিন্তু অনেক আগে থেকে চলে আসে, যে একজন সিনিয়র হবে একজন জুনিয়র হবে। তো ওটা ওয়ারে হেভি ভাবে ওয়ার্ক করেছিল। আর এবার না ওই বিষয়টা আসছে না। ওদের প্রথম থেকেই যেটা করা উচিত ছিল, যেটা আমার মনে হয় এই যে সাউথ নর্থের ব্যাপারটা, ওদের প্রথমেই থাকা উচিত ছিল একটা ডান্সের ফেস অফ দিয়ে সবকিছু শুরু করা উচিত ছিল। যে এমন যেটা ওদের অ্যান্টিসিপেশন বিল্ড করেছে, ওটা আজকে ওদের ফার্স্ট গান আসা উচিত ছিল। মানে ওটা যখন আসতো না, ওটাই ফার্স্ট রিভিল, তারপরেই টিজার, তারপরেই ট্রেলার, এরকম ভাবে আস্তে 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 যেত। আর বিষয়টা এমন দাঁড়িয়েছে যে না, এর পাল্লা ভারী হচ্ছে, মানে ব্যাপারটা এমন হবে, কেউ কেউ লোকের মধ্যে ডিভাইডেশন চলে আসবে। কিছু লোক বলবে ভাই এনটিআর, কিছু লোক বলবে ঋত্বিক। যেটা যখন ট্রিপল আর আসলো, এটা লোকের মধ্যে হচ্ছিল যে এনটিআর না রামচরণ কে। তো এই ডিভাইডেশনটা তৈরি করতে হবে ওয়ারের ক্ষেত্রে, যেটা এখানে করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। কারণ একটা পাল্লাই ভারী, ঋত্বিকের দিক অনেকটা ভারী। আর ঋত্বিককে আমার হেভি লেগেছে, ওয়ারের ট্রেলারে হেভি লেগেছে ঋত্বিককে। আর হচ্ছে ডায়ালগ, যে মনোলগটা শুনতে ভালো লেগেছে, আব্বাস চারাবা লিখেছে, ভালো লেগেছে মনোলগটা শুনতে। কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্সেস ভালো। আর আমি বলবো যে ভিএফএক্স টা আগের থেকে ইমপ্রুভ করেছে, একটু ইমপ্রুভ করতে হবে। ওটা যে ভীষণ ভালো লাগছে এমনটা নয়। আর ওই বললামই এনটিআর কে আমার খুব বেশি ভালো লাগছে না। আর যদি আজকের গানটার কথা বলি, তো এই গানটা আমার শুনতে ভালোই লেগেছে। এবং আমি এখানে অরিত্র আর সাগরের সাথে পুরোপুরি আমার পয়েন্ট অফ ভিউটা মানে এখানে ডিফার করে যায় আর কি, সবার একরকম মনে হয় না। আমার এই গানটায় আহ ঋত্বিক এবং কিয়ারাকে ভালোই লেগেছে। মানে আমি বেশি কিছু, খুব বেশি এক্সপেকটেশন রাখিনি। আমি খুব মিনিমাম এক্সপেকটেশন রেখেছিলাম, ভালো লেগেছে। আমার একটা ক্রিটিসিজম রয়েছে, আমি যেটা মজার ছলে ভিডিওতে বলেছি, যে একটা বিকিনি শর্ট পরে একজন অ্যাক্ট্রেস যাচ্ছে পার্টিকুলার সারা গানে, ওটারই প্রায় 36টা অ্যাঙ্গেল, 36টা শর্ট। এবং তুমি দেখবে মানে ওখানে ফ্রেম কাট 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 ফ্রেম চেঞ্জ হয়ে যাচ্ছে, আর গানে কোথাও ফ্রেম চেঞ্জ হচ্ছে না। ও বিকিনি পরার আগে 4টে শট, বিকিনির পরে 4টে শট, জলে নামার পরে 6টা শট, মানে ফাট ফাট ফাট। মানে অয়ন মুখার্জি পুরো গানটা এফর্ট দিচ্ছে হচ্ছে বিকিনিটায়। তো যেটা আমার খুবই অদ্ভুত লেগেছে আর কি। বাদ বাকি ওভারঅল গানটা আমার ঠিকঠাকই লেগেছে। আর যেটা অরিত্র বলছিল যে গান শুনে মানে মনে থেকে যাওয়ার মতো, সত্যি পরম সুন্দরীর গানটা এমন। আমরা এখানে পরম সুন্দরীর গানটা নিয়ে একটু কথা বলে নি। পরম সুন্দরীর গানটা এমন, কারণ আমার কিন্তু পার্সোনালি কখনোই জাহ্নবীকে ভালো লাগেই না। আমি বারবার বলেছি আমার জাহ্নবীকে পোষায়ই না। কিন্তু গানটা এত ভালো, এবং সিদ্ধার্থ মালহোত্রাকেও না আমার কেন জানি না খুব ওকে ওকে মনে হয়। কিন্তু হয় না যে বিউটিটাই গানের এমন, যে দুজনকে ভালো লেগে যাচ্ছে, মনে হচ্ছে কেমিস্ট্রিটা ওয়ার্ক দেখো, করে আমার যাচ্ছে। অনেস্টলি ওদের দুজনের কেমিস্ট্রি খুব একটা ভালো লাগেনি গানটার মধ্যে। বাট হ্যাঁ, আমার গানটা শুনতে, আমি শোনার কথা খালি বলছিলাম, হ্যাঁ, ঠিক আছে। গানটা এত ভালো এই ভিজুয়ালি গানটা। না, আমি আমি কিন্তু ওখানে লোকেশন যেরকম দিয়েছে ওই গানটার মধ্যে, যা কস্টিউম দিয়েছে হিরো হিরোইনকে, সেই দিক থেকেও কিন্তু ব্যাপারটা একটা এস্থেটিক ভ্যালু কিন্তু আছে, যেভাবে শুট করেছে গানটাকে। কিন্তু আমার মনে হয় যে জাহ্নবী, আমার স্পেশালি জাহ্নবী মনে হচ্ছে মানে সবসময় হর্নি রিয়াকশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই গানটা ডিমান্ডই করছে না যে আমি হর্নি রিয়াকশন দেবো। ওকে সার্টেন কিছু দৃশ্যে দেখবো যে হর্নি হয়ে গেছে সিদ্ধার্থ মালহোত্রার সংস্পর্শে এসে আর কি। তো আমার সেই জিনিসটা একেবারেই পছন্দ হয়নি। এবং আমি এখানে রূপন্দা বিকিনি শট এতগুলো অ্যাঙ্গেল থেকে বলছিল, ব্যাপার হচ্ছে যে বিকিনিতে না সবাইকে মানায় না সামহাউ। আমার যেমন, এবার এবার এটাও অডিয়েন্স টু অডিয়েন্স ভ্যারি করবে। আমার যেমন হয় যে কিয়ারার মতন একজন অভিনেত্রী যে এত সুন্দরী কিউট, ঠিক আছে, সফট একটা ব্যাপার রয়েছে, তাকে হঠাৎ করে বিকিনি পরিয়ে দিলে আমার সেটা ব্যক্তিগত দেখতে ভালো লাগে না। মানে কালকে যদি রুক্মিণী ভাসানকে কিংবা সাই পল্লবীকে বিকিনি পরিয়ে দেওয়া হয়, আমি সেটা ডাইজেস্ট করতে পারবো না, আমার ভালোই লাগবে না দেখতে সেটা কোনোভাবে। এবার সেই জিনিসটা কিয়ারার সঙ্গে আমার ক্ষেত্রে, যদিও কিয়ারা যে রুক্মিণী ভাসান কিংবা রুক্মিণী ভাসান তবুও মেবি হয়তো ভবিষ্যতে আমি জানি না বিভিন্ন ধরনের ড্রেস পরবে, আমি সেই বিষয়ে নিশ্চিত হই, কিন্তু সাই পল্লবী পরবে বলে আমার মনে হয় না। কিন্তু আমি কিয়ারার ক্ষেত্রে বলতে পারি কিয়ারা তো আগে পরেওছে এরকম ধরনের ড্রেস,
কিন্তু তবুও একটা না কিরকম যেন বেমানান লাগছে, ঠিক ঠিক মানে আমি জানি না এক্সপ্লেন করতে পারবো, তাও আমার ভালো লাগেনি কিয়ারা। আসলে তুমি সন্দীপ রেড্ডি ভাঙা তো সন্দীপ রেড্ডি ভাঙা কিয়ারা আডবাণী সালোয়ার কামিজ পরে দেখিয়েছিল, ওই জন্য তোমার মাথা থেকে ওটা বেরোচ্ছে না। না, আমার ভালোই লেগেছে কিয়ারাকে, ভালোই লেগেছে, এবং ঋত্বিককে ভালো লেগেছে গানটায়। আর ঋত্বিককে আমার ছেলেটাও ভালো লেগেছে। আমার মানে এই গানটা নিয়ে আমার খুব বেশি কিছু অবজেক্ট নেই। ছবি যেরকমই হোক, ঋত্বিক রোশন কিন্তু পারফরমেন্স ডেলিভার করবেই করবে, এটা কিন্তু মানতেই হবে তোমাকে। ছবি খারাপ হলেও ওটা ঋত্বিক ভালো একটা পারফরমেন্স। থাকে, ওটা মানে ঋত্বিকের উপর ভরসা আছে। এবার ঠিক আছে, আমরা অনেকক্ষণ ওয়ার টু নিয়ে বলে যাচ্ছি। আর আরেকটা জিনিস আমি ওয়ার টু নিয়ে বলবো, সেটা হচ্ছে আমার না কেন জানি না মনে হচ্ছে, আমি বড় চোখে সেটা বলছিলাম, আমার মনে হচ্ছে এনটিআর বোধহয় এখানে সুপার সোলজার। ও যেরকম ভাবে এত ডিসঅ্যাপয়েন্টেড না যে আমি আর ওইসব মানে প্রেডিকশনে যাচ্ছি না, কি সুপার সোলজার কি উইন্টার সোলজার আমি ভাবছি না। আমি জাস্ট চাই 3 ঘন্টা 5 মিনিটের রান টাইম। মানে এখান থেকে আমার একটাই খালি জিনিস, আদিত্য চোপড়া লোকটাকে না আমি জেজ করতে পারি না। আজকে মোহিত সুরিকে নিল যখন, ওকে ফুল ফ্রিডম দিল যে ভাই তুই তোর মতো ছবি বানা। সাইয়ারা কিন্তু ওয়াইআরএফ এর ছবি, মানে ওয়াইআরএফ এর ব্যানারের ছবি, কিন্তু ছবিটা কিন্তু মোহিত সুরির ছবি। যে মোহিত সুরির ছবি যেরকম হয় সেই ছবিটা আমরা পেয়েছি, মোহিত সুরি যেরকম গান তৈরি করে সেরকম গান আমরা পেয়েছি। তো ইটস আ মোহিত সুরি ফিল্ম। তো সেটা যখন ওইটার ক্ষেত্রে করতে পারছে নিউ কামারদের সাথে, তাহলে ওয়াই নট? মানে স্পাই ফ্র্যাঞ্চাইজের প্রত্যেকটা ছবির একটা নিজস্ব ইউনিক আইডেন্টিটি নেই কেন? ওয়াই ইট ইজ লুকিং সেম? প্রত্যেকটা ডিরেক্টর স্টুডিওর যেটা ভিশন, যে আদিত্য চোপড়া যেটা ভেবেছে সেটাকে এক্সিকিউট করছে কেন, আমি বুঝতে পারছি না। মানে অয়ন মুখার্জির, প্রথম কথা অয়ন মুখার্জি ব্রহ্মাস্ত্র ছবির জন্য ঠিক ছিল না। অয়ন মুখার্জি এই ছবিটাতে কি সিগনেচার অ্যাড করছে আমি কিছুই বুঝতে পারছি না। মানে কি ছবি এটা? বিগ বাজেট, এই যে বিগ বাজেট বড় ছবি এসবের চক্করে অয়ন মুখার্জির মতন ফিল্ম মেকাররা, আমি জানি না যে অয়ন মুখার্জির ভেতর থেকে এটা আসে কিনা, যদি আসে তো তাহলে আলাদা ব্যাপার। একদমই আসে না, কিন্তু একদমই আসে না, আমি বলি বানিয়েছে, ইয়ে জাওয়ানি হে দিওয়ানি বানিয়েছে, তারপর মানে ওগুলো হচ্ছে অয়ন মুখার্জির জোন। আমি এখনো চাই আর একটা ওয়েক আপ সিটের মতন ছোট্ট কিছু বানাক অয়ন মুখার্জি, আমার বিশ্বাস সে ভালো বানাবে। কিন্তু ব্রহ্মাস্ত্র দেখে তো আমি, দেখা যাক ওয়ার্ড টু কিরকম বানায়, দেখা যাক, ছবি দেখলে বলা যাবে, কি আর বলবো। তো এর পরবর্তীতে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমির খানের এই যে 100 টাকা দিয়ে ইউটিউবে পে পার ভিউতে রিলিজ করে দেওয়া, এই বিষয়টা নিয়ে তোমাদের কি ওপিনিয়ন? দেখো আমির খান যেটা বলেছিল যে আমি হলে বেশি দিন রাখতে চাই, সেই জন্য ওটিটিতে যাচ্ছি না, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু লোকে ক্রিটিসাইজ করছে যে ভাই ইউটিউবে এলেও তো লোকে হলে যাবে না, ইউটিউবে যদি 100 টাকা দিয়ে পেপার ভিউতে দেখে নেয় সেটাও তো হলের এক্সপিরিয়েন্সটা কোথাও কি ড্যামেজই করছে। তো তাহলে তুমি একবার বলছো যে ওটিটির জন্য করছো না যাতে হলের উইন্ডোটা বড় হয়, আবার তুমি 40 দিনের মাথাতেই নিয়ে চলে আসছো ইউটিউবে, তো কি ডিফারেন্সটা হলো? আর আমির খানের যুক্তিটা একটা যুক্তি যেটা আমি মনে করি যে ওটিটির ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে ভাই ছবিটা আছে, তুমি চাইলে দেখো, না চাইলে না দেখো। মানে ওটিটি আলাদা করে তো ওই ছবিটা যে অমুক তারিখে চলে এলো আলাদা করে তো প্রচার করছে না। তো ভাই তোমার ওটিটিতে আছে, তুমি দেখলে দেখো, না দেখলে না দেখো, এরকম ব্যাপারটা। আমির খান চাইছে যে না ভাই তুমি ডেডিকেটেড, মানে যেটা হলের ক্ষেত্রে হয় যে আজ আমি এই ছবিটা দেখবো ঠিক করেছি, মানে আমি বাড়ি থেকে বেরোলাম, পৌঁছালাম, টিকিট কাটলাম, দেখলাম। তো যে ডেডিকেশনটা আমির খান চাইছে যে আমার অডিয়েন্স আমার ছবিটা পিক আপ করুক, পিক আপ করে দেখুক, তো সেটা আমির খানের দিক থেকে ওই দিকটা ঠিক আছে। বাট এই লজিকটা তো আমার জন্য ক্লিয়ার নয় যে ওটিটিতে না এসে ইউটিউবে চলে এলে কি করে থিয়েটার উইন্ডোটা বড় হতে পারে। তোমাদের এটা নিয়ে কি ওপিনিয়ন? আমি একটা ভিডিও শুট করেছি, আজকে ছাড়বো। তবে তার আগে আমার দুটো জিনিস বলার আছে, আমি বলে নিই। সেটা হচ্ছে যে একটা বিষয় কিন্তু মানে লোকে এটা ভাবছে যে আমির খান 100 কোটি টাকা রিজেক্ট করলো, এবং এটাতে এই 100 টাকা করে যদি অডিয়েন্সের থেকে নেয়, তাতেও কি 100 কোটি টাকা হবে বা সেই টাকাটা কি উঠবে? আমার এটা মনে হয় যে যে ওটিটি প্ল্যাটফর্ম 100 কোটি টাকা সিতারা জামিন পরের জন্য অ্যাপ্রোচ করেছে, সেটা কিন্তু প্রথমেই করেনি। সেটা করেছে হচ্ছে যখন আমির খান এই স্টেটমেন্টটা দিয়ে দিয়েছে যে আমি ওটিটি কে, মানে ওটিটির এই যেরকম রমরমা এরকম একচেটিয়া এটাই মানছি না, আমি ছবিটা ওটিটিতে দেবো না, তারপর অ্যাপ্রোচ করেছে। তো এটা হচ্ছে ওটিটির একটা ভয়, যে যদি এই একটা বড় ছবি আমির খানের ছবি, এই ছবিটা ওটিটির হাত থেকে বেরিয়ে যায়, তাহলে ফিউচারে এমন অনেক ছবি আসবে যেই ছবিগুলোর ধার্য যে মূল্য, আমরা যে রেট ঠিক করে দিই যে এই ছবিটা ছোট বাজারের ছবি, 40 কোটির বেশি দেবো না, এই ছবিটা মার্কেটিং করতে পারেনি 30 কোটির বেশি দেবো না, এরকম ভাবে যে রেটটা আমরা ক্যালকুলেট করি, এটা আমরা করতে পারবো না। যে কারণে ওরা সিতারে জামিন পরের মতো ছবি, না হলে সিতারে জামিন পরকে তোমাদের মনে হয় 70 কোটির ওপরে ভ্যালুয়েশন দেওয়া উচিত, ওরা 125 কোটি দেবে বলেছে, যে যাতে ডিলটা কোনোভাবে এই ছবিটার হাত থেকে বেরিয়ে না যায়।
এই ছবিটা বেরিয়ে গেলে এরপরে অনেক ছোট বড় ছবি সবাই এই রাস্তাটা নিতে পারে, এটা একটা কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে আজকে হয়তো এই ছবিটা 500K বা 1 মিলিয়ন ভিউজ আনবে। এবার যদি 500K বা 1 মিলিয়ন ভিউজ আনে, 100 টাকা করে লোকে যদি দেখে, তাহলে কিন্তু কখনোই সেটা তুই 125 কোটি টাকার কাছাকাছি যেতে পারবে না। কিন্তু বিষয়টা তুমি ভাবো, আজকে নেটফ্লিক্স বা প্রাইমে যদি এই ছবিটা আসতো, লোককে তো এই ছবিটা দেখার জন্যই টিকিট কাটতে হতো না। যাদের সাবস্ক্রিপশন আছে তারা আরো হাজারখানা কন্টেন্ট দেখতে পাবে, 6 মাস 8 মাস আমি যখন ইচ্ছা দেখবো। কিন্তু তুমি শুধুমাত্র আজকের টাকাটা ক্যালকুলেট করছো। তুমি যদি 6 মাস পরেও সিতারা জামিন পার দেখতে যাও, ইউটিউবে ঢোকো, তখনও তোমাকে 100 টাকা দিতে হবে। তো আমির খানের যে ইনকামটা হবে ওটা না শুধু স্থায়ী নয়, যে আমি আজকে ওটিটি থেকে 100 কোটি টাকা পেয়ে গেলাম, ভিউজ আসুক না আসুক আমার এই টাকাটা বাড়বেও না কমবেও না। কিন্তু যতদিন অডিয়েন্স এই ছবিটা দেখবে, এই টাকাটা কিন্তু ওর কাছে আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে। তো এটা একটা ভালো, মানে অবশ্যই এটা একটা ভালো ভাবনা। তবে আমির খানের ওই স্টেটমেন্টে যেটা অরিত্র বললো, ওই স্টেটমেন্টটা আমারও মনে হয় ওটা কন্ট্রাডিক্ট করে, এবং আমির খান নিজেও বলেছে যে আমি সেটার জন্য সরি আর কি। আর অডিয়েন্সের দিক থেকে যে বিষয়টা, যে আমি 199 টাকা দিয়ে তো একটা পুরো গোটা অ্যাপের সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছি, আমি কেন 100 টাকা দিয়ে শুধুমাত্র একটা সিনেমা দেখবো? অডিয়েন্সের দিক থেকেও এটা ঠিক যে আমি কেন আবার এক্সট্রা পে করবো, এটাও ঠিক। মানে এটা আলাদা করে আজকের ডেটে খুব একটা ভ্যালিড নয়। তবে আমির খানের যদি এটা হয়ে যায়, এটাতে ভালো যেটা হবে সেটা হচ্ছে কি, যে বহু ইন্ডিপেন্ডেন্ট ছবি, বহু ছোট ছবি, এই ছবিগুলোর ধরো বাজেট 20-30 কোটি টাকা, সেই মেকারসরা না মনে বল পাবে। আমি শুধুমাত্র এটার জন্য বলছি না যে তারা ইউটিউবে নিয়ে আসবে, ইউটিউবে পেপার ভিউ করে তারাও লাভ করবে, এমনটা নয়। আজকে তারা এটা বলতে পারবে বহু ওটিটি প্ল্যাটফর্মকে, যে আমাদের এই ছবিটার জন্য, এই ছবিটার শো এর জন্য আমরা তোমাদের ধার্য করা টাকায় যাবো না, আমাদের অ্যাটলিস্ট এই টাকাটা দাও। এটা অ্যাটলিস্ট তারা বলতে পারবে। এবং ওটিটির যে রমরমা, ওটিটির যে মনোপলি, সেটা একটু হলেও কমবে যদি এরপরে আরো 4-5 জন এই বিষয়টা অ্যাপ্লাই করে। তো আমার মনে হয় এটার ভালো দিকও আছে, এবং এটার কিছু সবকটা দিকেরই খারাপ দিক কিছু আছে। না তা দেখো, আমির আমার খান যেটা তো মনে হয় যে হ্যাঁ আমির খান যেটা ভেবেছে সেটা হচ্ছে যে, ধরো আমার একটা সাবস্ক্রিপশন নেওয়া রয়েছে, এবার সিতারে জমিন পার এলো কি সূর্য জমিন পার এলো, আমি যেটাই আসবে না কেন আমি সেটাই দেখে নেবো। আমার সাবস্ক্রিপশনটা অলরেডি নেওয়া, এবার এলো আমি দেখলাম। কিন্তু যখন আমার মাথায় এটা চলবে যে 40 দিন পরে আসুক কি 100 দিন পরে আসুক, যেখানেই আসুক না কেন সেটা ইউটিউবে আসবে, এবং সেখানেও আমাকে 100 টাকা দিয়ে দেখতে হবে, সেটা আমি হুম তাহলে প্রথম দিন হলে গিয়ে কেন 170 টাকা দিয়ে দেখে নেবো না? হুম আমাকে তো পরে 100 টাকা দিয়ে দেখতে হবে ইউটিউবে, আমি সেটা 170 টাকা দিয়ে কেন হলে গিয়ে দেখে নেবো না? এই এই 70 টাকার গ্যাপ প্রথম দিন আর না 50 দিন বা 100তম দিনের জন্য। না, একটা একটা বিষয় তো আছেই, সেটা হচ্ছে যে পাইরেসি যে দু জায়গাতেই হবে, এবং এটা তাহলে বেশি হ্যাঁ হ্যাঁ পাইরেসি হ্যাঁ, হবে। হবে এটাতে হবে হবে, পাইরেসি হওয়ার সম্ভাবনা বেশি। একদম। কিন্তু না, আমির খানের থট প্রসেসটা এটা হতেই পারে যে আমি আমি অত দেরি করে মানে দর্শককে যদি দেরি করেও দিই, তাহলেও আমি সেটা 100 টাকা টিকিটে দেবো। এরকম নয় যে অলরেডি অডিয়েন্স খরচাটা করে ফেলেছে এবং তারপর সিতার জামিন পার এলো, দেখলো দেখলো না দেখলো না দেখলো না, সে চয়েসও করছে আমার ছবিটাকে এবং তার সঙ্গে সঙ্গে 100 টাকা দিয়ে চয়েস করছে। তো দুটোর মধ্যে হুম মানে ওটিটি প্ল্যাটফর্মে 50 দিন বাদে আনা আর 100 টাকা দিয়ে ইউটিউবে আনা, দুটোর মধ্যে এই একটা জায়গায় তফাৎ। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে, আমি শুনেছি যে ওটিটি প্ল্যাটফর্ম, এটা হিমেশ রেশমিয়ার যখন ব্যাডাস রবি কুমার কেন ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে না সেটাকে নিয়ে বলিউড হাঙ্গামা একটা আর্টিকেল করেছিল, যে হিমেশ রেশমিয়া চাইছে না যে ওর কন্টেন্টটা অধিকারটা অন্য কারুর কাছে ও শেয়ার করুক, কারণ ওটিটি প্ল্যাটফর্মের কাছে বিক্রি করা মানেই সেটা কিছুটা হলেও মানে তারও একটা অধিকার হয়ে যাবে হিমেশ রেশমিয়ার সঙ্গে সঙ্গে। ও চাইছে পুরোটা নিজের কাছে রাখতে, কারণ ও জানে যে ওই ডায়লগস গুলো, ওগুলো মিম আকারে বা হোয়াট এভার, সেটা ভাইরাল এমনি হয়েছিল সেই সময়, এবং পরবর্তীতে যখন ওরা একটা একটা করে ছোট ছোট ক্লিপিং ড্রপ করবে, সেগুলো হিউজ হিউজ একটা ভিউয়ারশিপ জেনারেট করবে, যেটা সম্পূর্ণ রাইটটা ওর কাছেই থাকবে। তো আমির খানের কাছে কিন্তু তার ছবির সম্পূর্ণ রাইটটা তার কাছে এখন থেকে থাকছে, যেটা কিন্তু মানে অন্যান্যদের ছবির ক্ষেত্রে আর কি, মানে আমার ধারণা যে রাইটসটা সেক্ষেত্রে ওটিটি প্ল্যাটফর্মের কাছেও চলে যাচ্ছে, তারাও তাদের মতো করে সেই ছবিটাকে বিভিন্ন রকম ভাবে ব্যবহার করতে পারে, যেটা আমির খানের সিতারা জামিন পারের সঙ্গে হবে না, বা ভবিষ্যতে অন্য যদি ছবি আমির খানের এই মডেলটা যদি সফল হয়, প্রথম কথা হচ্ছে যে এটা একটা অনগোয়িং প্রসেস, মানে এটা শুরু হলো, এই স্ট্র্যাটেজিটা নিলে বা দেখতে হবে যে সফল হচ্ছে কি হচ্ছে না, তারপরে বোঝা যাবে যে আচ্ছা ঠিক আছে এর লাভ কি ক্ষতি কি। এখনই এটা কখনো প্রেডিক্ট আমরা করতেই পারবো না যেটা অ্যাকচুয়ালি হুম ভালো না খারাপ না কি। তবে হ্যাঁ, ডেফিনেটলি দেখো, আমির খানের এই একটা স্টেটমেন্ট নয়, এর আগেও অনেক কিছু আছে যেগুলো রিসেন্ট সময় আমার মনে হয়েছে যে কন্ট্রাডিক্টরি, ঠিক আছে, আমার ভালো লাগেনি। মানে আগে আমির খানের সাক্ষাৎকার মানে একদম সঙ্গে সঙ্গে বসে যেতাম যে ভাই আমির খান কি বলেছে শুনবো, এখন তো সেটা হচ্ছে না, সেটা সত্যি কথাই। তবে দেখা যাক এই পার্টিকুলার মডেলটা না তবে দেখো, সাকসেসফুল হতেও পারে। এই এই যে চ্যালেঞ্জটা নেওয়া, যে ভাই আমি ছবিটাকে আমার যেরকম আমার ছবি আমি ইউটিউবে দেখাই, আমি ফ্রিতে দেখাই, আমি হলে দিই, হুম, আমাকে কেউ বলে দেবে না
ঠিক আছে, যেটা আগেকার দিনে হতো যে আই এম দ্য ওনার হোয়াট এভার আই উইল ডু উইথ মাই ফিল্ম। তো সেই জিনিসটা কিন্তু যে ওই যে ওটিটি কি করছিল না, ওটিটির সাথে যখনই প্রি ডিলটা হয়ে যেত, ওটিটি এবার তোমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে এই দিনকে রিলিজ করো, অমুক দিনকে রিলিজ করো, ঠিক আছে, এইটা করো ওইটা করো, এর বেশি ডিলে করা যাবে না, এই ধরনের কন্টেন্টই বানাও। বুঝতে পারছো? এই প্রবলেম গুলো থেকে যাতে না করে, সেই জন্য আর কি ও এটা করেছে। এবং এটা দেখো আমির খান একা করলে হবে না, এটা আরো কয়েকদিন করতে হবে। এরপরে বড় বড় কিছু ছবি এরকম ভাবে আসতে হবে, শুধু ওর হাউসে আসলেই হবে না, বা ওর একটা ছবি এসে থেমে থাকলে হবে না। যাই হোক, আমরা পরবর্তী আলোচনায় আসি। পরবর্তী আলোচনা হচ্ছে বীরাঙ্গনা ওয়েব সিরিজটা কেমন কি লাগলো, অরিত্র বলো। দেখো বীরাঙ্গনা না, আমার মনে হয়েছে ইটস আ ম্যাশ আপ অফ লট অফ ফিল্মস, বিভিন্ন সিনেমা থেকে বিভিন্ন জিনিস নিয়ে 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 করা হয়েছে। দাহাড়, মারদানি, একটা সেক্টর 36 এর একটা ইন্টারোগেশন সিন, ঠিক আছে, প্রচুর জিনিসকে নিয়ে ম্যাশ আপ করা হয়েছে আর কি। ঠিক আছে, এটা বলো, তালওয়ার তালওয়ারের সিনটা, হ্যাঁ তালওয়ারের ওই ফেমাস সিনটা নিয়ে নিয়েছে। তো এবার ব্যাপার হচ্ছে কি বলতো, তুমি নিতেই পারো, ইন্সপায়ার হতেই পারো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে ওটা মানে জোড়ার পরবর্তীতে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা কতটা জুসি হচ্ছে। তারপর অনেকে চুপের কথা উল্লেখ করেছে, আমি দেখছিলাম দর্শকেরা কমেন্ট বক্সে চুপ চুপ সিনেমা দুলকার সালমানের ক্যারেক্টারটার কথাও বলছে। আচ্ছা, সেটা আমার মনে হয়নি, আমারও মনে হয়নি সত্যি বলতে, কিন্তু নিরঞ্জনের ক্যারেক্টারটার জন্য, অ্যান্টাগনিস্টের জন্য বেসিক্যালি। দেখো আমার ওটাই মনে হয়েছে যে বীরাঙ্গনা মানে সেই লেভেলটাতে পৌঁছাতে পারেনি, যেটা দেখো একটা হচ্ছে গল্পটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, ইট ওয়াজ মোর অ্যাবাউট যে এই যে ইনভেস্টিগেশন প্রসেসটা কতটা ইন্টারেস্টিং, এই ক্যাট অ্যান্ড মাউস চেসটা কতটা বেটার করতে পারতো। সেটা যেহেতু খুবই দুর্বল রাইটিং লেভেলে, সেটা খাটাই হয়নি, মানে ইনভেস্টিগেশনটাতেও খাটা হয়নি, বা এই যে ক্যাট অ্যান্ড মাউস ব্যাপারটাতেও খাটা হয়নি। বাট যেগুলো ভালো, যেরকম ইমোশনাল, এটা ভালো, অ্যান্টাগনিস্টের পারফরমেন্স খুব ভালো, গানের ইউসেজ ভালো, বাট সেটাও একটা পয়েন্টের পর রিপিটেটিভ হয়ে যায়। আর মেকিং এর মধ্যে একটা স্মার্টনেস, একটা স্টাইলাইজেশন নিয়ে আসা হয়েছে। ওই যখন আর কি সন্দীপটা ভাবছে, পিছনে ওয়ালটা খুলে গেল, ও সঙ্গে সঙ্গে ওখানে ইম্পোর্ট হয়ে গেল, ট্রান্সপোর্ট হয়ে গেল আর কি ওই সিনটার মধ্যে, সেই জিনিসপত্রগুলো ভালো, বিটস এন্ড পিসেসে। বাট মানে নাথিং মানে রিমার্কেবল, মানে ডাইনিটা যেরকম রেজিস্টার করে থাকবে যে হ্যাঁ খুব ভালো কাজ হয়েছে, বীরাঙ্গনার ক্ষেত্রে সেটা আমার মনে হয়। আমার যেটা খুব খারাপ লেগেছে অ্যাকচুয়ালি ছবিটা, মানে ওয়েব সিরিজটা দেখতে দেখতে, আমার হয়তো একারই এটা মনে হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে যে সৃজিত মুখার্জির কপ যেরকম হয়, তারা যেভাবে কথা বলে সার্টেন কিছু জায়গাতে, সেইভাবে এই কপেরা কথা বলছে। মানে একটা কোয়াকি ব্যাপার, একটা ঠিক আছে সোয়াগ, একটা মানে যে মানে কি ওখানে ভরে দেবো, বাজিয়ে দেবো, কীর্তন হবে, কি যেন একটা ডায়লগ ছিল আর মনে নেই, যে পেছনে কি কত্তাল ভরে দেবো না কিছু একটা সামথিং। তো আমার সেইটা অ্যাকচুয়ালি ভালো লাগেনি, সেটা আমার সব থেকে বেশি হতাশ করেছে। কারণ একজন ফিল্ম মেকারের তো একটা মানে একটা নিজস্বতা থাকা প্রয়োজন। এবার সে ডেফিনেটলি এখান থেকে ইন্সপিরেশন নেবে, কিন্তু সেটা এত ক্লোজ ইন্সপিরেশন না হলেও পারে। এবার হতেই পারে যে পরিচালক ইন্সপিরেশন নেয়নি, এটা একান্ত আমার ব্যক্তিগত মনে হচ্ছে, সেটাও হতে পারে। তবে আমার মনে হচ্ছে হাইলি ইন্সপায়ার্ড, যেটা আমি এনজয় করিনি। সৃজিত মুখার্জির ছবিতেই আমি দেখতে বেশি প্রেফার করবো আর কি। আর তো দেখো বাকি যা অরিত্রদা বললো, আমার সেটাই মতামত। খুব একটা মানে গল্প লেভেলেই নির্ঝর মিত্রের আগের কাজগুলো, ডাইনি অনেক ভালো কাজ, শিকারপুর অনেক ভালো কাজ, এই কাজটা অতটা জমেনি আর কি। তবে নিরঞ্জন খুব ভালো কাজ করেছে, যেটা আমি এক্সপেক্টই করিনি যে ওরকম পারফরমেন্স দেবে। আমি অ্যাকচুয়ালি রিলস, আমি এটা বলবো, মানে আমি বলতে চাই সেটা হচ্ছে যে ওর রিলস টিলস আমি দেখতে একদম পছন্দ করি না। মানে বাবেশ টাবেশ এই সমস্ত আমার একদম একদম পছন্দ হয় না, বেকার লাগে, বিরক্তিকর লাগে আমার সিরিয়াসলি। কিন্তু ও যখন অ্যাক্টিং করছে, আমি শকড, আমি বেশ ভালো লেগেছে আমার যে এত ভালো অভিনয় করেছে। আমি ইমপ্রেসড, আমি মানে পরবর্তী তোর কাজ দেখবার জন্য অবশ্যই অপেক্ষা করবো। আমারও নিরঞ্জনের পারফরমেন্স খুব ভালো লেগেছে। আমার যেটা এই শোটা দেখার সময় মনে হচ্ছিল, আমি সাগরনীলকে বলছিলাম, সেটা হচ্ছে যে এই শোটা না মানে মাঝখানে একটা জায়গা আলোর দিশা দেখায় যে শোটা ভালো হয়ে যেতে পারে। শোটার ফার্স্টে দেখবে মানে শোটা এতটাই তাড়াহুড়ো করে এগোচ্ছে যে একদম শুরুতেই একজন মরে গেল, এ কিরকম ভাবে ডমিনেটেড, এ কেসটার মধ্যে প্রথমেই কিছু খুঁজে পেয়ে গেল, 7 মাস আগের ঘটনা হয়েছিল পেয়ে গেল, এগুলো না এত তাড়াতাড়ি হয় না। আমার যেটা ভালো লাগছিল সেটা হচ্ছে হিরো এবং ভিলেন দুজনের ট্রিগার পয়েন্ট এক। হিরো ছোটবেলায় এক জিনিস হারিয়েছে, ভিলেনও ছোটবেলায় এক জিনিস হারিয়েছে, এবং সেখান থেকে হিরো হয়েছে, সেখান থেকে ভিলেন হয়েছে। তো এটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু ওই বিষয়টাকে কিভাবে, যেমন মৃণাল মুরলীতে ওই বিষয়টাকে কিরকম ভাবে ফিরিয়ে আনলো এখানে, ওটা দেখালো, ওটা খুব হাই একটা ইমোশনাল পয়েন্ট, কিন্তু ওটা না আস্তে আস্তে ফেড হচ্ছে, ওয়ার্ক করছে না। ইনভেস্টিগেশন তো নেই, মানে ইনভেস্টিগেশন ঝপ শেষ হয়ে যাচ্ছে। এই যে এখানে একটা প্রবণতা 6টা এপিসোডে 7টা এপিসোডে
20 মিনিট 25 মিনিট আমি শেষ করব, এত গাদা গাদা ইনফরমেশন দেবো, একটা টিম বিল্ড হয়ে যাচ্ছে। তুমি একটা টিম বানাচ্ছ, সেটা 3 অ্যাক্ট থেকে 5 অ্যাক্টে চলে যাচ্ছে। তো তুমি ওটাকে প্রপারলি বিল্ড করো। আমি তো কার মধ্যে কি ডিফারেন্সিয়েটই করতে পারলাম না, যে প্রত্যেকটা অফিসার কি কাজ করে। প্রতীক দত্ত ভালো পারফর্মার, ওই জন্য ডায়লগটা বলে দিচ্ছে, নিজের মুখের গন্ধ শুকছে, চুমুটু মুখাবে নাকি। আমার হেভি লাগে ওই লোকটাকে। এ ছাড়া না মানে খুব মনে রাখার মতো এই কাজটার মধ্যে কিছু নেই, কিন্তু এই কাজটাই না খুব খুব ভালো হতে পারতো, কাজটা খুব ভালো হতে পারতো। আমি তোমাদেরকে দুটো ফিমেল ওরিয়েন্টেড কপ স্টোরি রেকমেন্ড করছি। একটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, সোনি বলে, SONI, সোনি, 2018 সালের ছবি। হ্যাঁ, ওটা দেখো। মানে দিল্লি পুলিশ কিভাবে দুটো মহিলা পুলিশ, তাদের মধ্যে বন্ডিং, একজন সিনিয়র জুনিয়র, আর ওরা কিভাবে ইনভেস্টিগেশন করে, কিভাবে ডেইলি লাইফ লিড করে। দুর্দান্ত সিনেমা। এই যেটাকে দেখাবার চেষ্টা করেছেন এই ছবিটার মধ্যে, যে ইন্টার ডিপার্টমেন্টাল মেয়েদের যে হেনস্থা করা হয়, যে ছোট করা হয়, যে তুমি কেস হ্যান্ডেল করতে পারবে না, এটা তো এখানে এসছে সাবপ্লট হিসাবে, এবং 5 মিনিট থাকার পরবর্তীতে আবার গায়েব হয়ে গেছে। বাট ওই ছবিটাতে ওটা পুরো ছবি জুড়ে থাকে, এবং খুব সাটেল ওয়েতে। আর আরেকটা ছবি আছে, ওটা ইন্ডিয়াতে রিলিজই করেনি, বাট জোগাড় করে দেখতে পারো। সেই ছবিটার নাম হচ্ছে সন্তোষ বলে। ঠিক আছে, সন্তোষ। এটা ইউকের একজন ডিরেক্টর বানিয়েছিল, কিন্তু ইন্ডিয়াতেই পুরো শুটিং। তো ওখানে ওই রকন ছবি দেখেছো? রকনে যে অর্জুন রামপালের ওয়াইফ হয়েছিল, ওই মহিলা আছেন এখানে। যে জুইগাটোতেও ছিল, ও আছে। ঠিক আছে, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। মানে ওখানে দেখাচ্ছে একটা মহিলা, ওর হাজবেন্ড পুলিশে চাকরি করতো, মারা গেছে। এবার এর পরবর্তীতে ও আর কি ওই মানে ডিউটিটা জয়েন করে, যেহেতু ওর বড় মানে সার্ভিসে মারা গেছে বলে। এবার সেইখান থেকে কি করে ও মানে ওই ডিপার্টমেন্টের মধ্যে থাকে, কি কি চ্যালেঞ্জেস ফেস করে। ওই সিনেমাগুলো হচ্ছে ফিমেলদের অ্যাকচুয়ালি পুলিশ ডিপার্টমেন্টে কিরকম অবস্থা সেইটাকে তুলে ধরে। ঠিক আছে, বাংলায় একটা কাজ আমরা দেখেছি এগুলো আসার আগে, সেটা হচ্ছে ছোট লোক। ভাই দেখে মস্তি পেয়ে গেছি, যে ভাই ডিটেলিং হবে, এরকম হবে। আর ছোট লোক এমন একটা কাজ যে তুমি বলতে পারবে এটা নিশ, যে এটা সব অডিয়েন্সের ভালো লাগবে না, মানে দেখতে হলে ছোট লোক দেখবো না, যে ফ্যামিলিটা কিরকম, ওর কিরকম অফিসে কিরকম, ইনভেস্টিগেশন কিরকম, প্রত্যেকটা জায়গা ডিটেলিং কাকে বলে। দারুণ দারুণ। ছোট লোক একটা ভালো সেটা হচ্ছে যে দামিনী বেনি বসুর ক্যারেক্টারটা, তার যে হাজবেন্ড মানে বাড়িতে যাচ্ছে, বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে যে দুজনে বসে মদ খাচ্ছে, চিল করছে। ঠিক আছে, ওইগুলো বাংলা সিনেমাতে আমরা দেখতে পাই না। ঠিক আছে, ওই জিনিসগুলো মানে একটা রিয়েলিস্টিক ভাইব দিয়েছিল আর কি, খুব ডিফারেন্ট করেছিল। মানে এখানে এই জিনিসটা করলো, বাবার সাথে মেয়ের সম্পর্ক, সেটা দেখে আমার একটা জিনিস মনে পড়ছিল আর কি। বাবা মেয়ের সম্পর্কটা এস্টাবলিশ করতে পারলো না, যে বাবা মেয়েকে কিরকম ভাবে আগলে রাখে, মা নেই তো বাবার যে জায়গাটা হবে ওটা এস্টাবলিশ করতে পারলো না, যে ওটা দেখবো। আমি তো ওটা বুঝলাম অনেক পরে, যে ওর বোন বিবাহিত, ওই যে বোনের ক্যারেক্টার, বোন যে আবার ডিভোর্সি, এবং বোনের প্রেমিক। আমি ভাবছি এটা কি রে ভাই, এটা কি ফেক না এটা সত্যি? তারপর দেখি সত্যি সত্যি। এবং ওই যে রাজশাসনের টুইস্টটা, সাইকোর টুইস্টটা, ওরে বাবা, মানে ওটা করার দরকারই ছিল। ওখানে দেখ যদি একটা বেসিক বলো। হ্যাঁ, বলো। ওটা বেসিক করতে পারতো, যে ও যেমন মরেনি, ওর দাদাও মরেনি, দাদাই এগুলো করছে। আর এরকম একটা কিছু দেখা তো ঠিক আছে। কি বলে ছবি অনুরাগ কাশ্যপের টরন্টোতে দেখানো হচ্ছে, বান্দর বলে, মাঙ্কি ইন দ্য কেজ আছে। তো ওই ছবিটা জন্য আমি খুব এক্সাইটেড। আশা করবো, অনুরাগ কাশ্যপ তো ছবিগুলো রিলিজ করছে না। তোমরা তো দেখেছিলে কেনেডি, আমার তো দেখা হয়নি, জানি না কিভাবে দেখতে পাবো। তো দেখা যাক, মানে এই ছবিটা আমি আশা করবো রিলিজ যেন করে। তার দুটো কারণ আছে। এক হচ্ছে অনুরাগ কাশ্যপ তো ডিরেক্ট করছে, সেটা তো আছেই। আর অনুরাগ কাশ্যপ এবারে রাইটিং টিম হচ্ছে ওর হচ্ছে সুদীপ শর্মা। হ্যাঁ, অভিষেক ব্যানার্জি। তারপরে অভিষেক ব্যানার্জি, কিন্তু এটা অ্যাক্টর অভিষেক ব্যানার্জি নয় কিন্তু। লোকে ভাবছে অ্যাক্টর অভিষেক ব্যানার্জি লিখেছে, কিন্তু এটা ওই অভিষেক ব্যানার্জি নয়। আচ্ছা আচ্ছা, তাই? এ হচ্ছে সুদীপ শর্মারই রাইটিং টিমের একজন। এ পাতাল লোকেও লিখেছে। ঠিক আছে, আচ্ছা। অভিষেক ব্যানার্জি বাঙালি ছেলে। ছবিতে জজু জর্জ আছে, আমি ওটার জন্য দেখছি জজু জর্জ, ঋদ্ধি সেন, এদের কিরকম ভাবে দেখায়। তো এই কম্বিনেশনটা দেখো, সুদীপ শর্মা নবদীপ সিং এর সাথে লিখেছে NH10। এর সাথে খুব ভালো জুটি ছিল ওর, আমাদের ওই অভিষেক চবের সাথে, সোন চিড়িয়া আর উড়তা পাঞ্জাব। ঠিক আছে,
তারপরে তো সিরিজ বানাতে শুরু করেছে, একের পর এক ভালো সিরিজ বানিয়েছে। এখন তো কোহরা সিজন 2 নিজে ডিরেক্টও করেছে। বাট অনুরাগ কাশ্যপ ওর স্ক্রিপ্ট নিয়ে কি করে আমি ওটাই ভাবছি, বিকজ ওর স্ক্রিপ্ট গুলো এত ভালো হয়, এত ডেন্স হয়, এত মানে ক্রাফটের উপর এত দখল আছে সুদীপ শর্মা। ওইটা অনুরাগ নিয়ে মানে এই ছবিটার থেকে আমার ওই জন্য আশা রয়েছে, যে একটা হয় না যে মানে দুটো গ্রেট মাইন্ড যারা একসাথে কাজ করেনি প্রথমবার করছে, সেটা কিরকম হয় আউটপুটটা আমি মানে দেখার জন্য মুখে। সুদীপ শর্মার একটা রয়েছে, একটা ইন্টারভিউ রয়েছে যেখানে সুদীপ শর্মা বলছে যে যদি রাইটিং শিখতে হয়, যে কিভাবে সিরিজের রাইটিং, ওয়েব সিরিজের রাইটিং, তাহলে দেখতে হবে হচ্ছে সপ্রানোস সিরিজটা কি তোমরা দেখেছো? সোপ্রানোস আমি দেখেছি। সোপ্রানোস, ও আরো একটা সিরিজের খুব ফ্যান। ওর কাজ যদি দেখো, ও সব থেকে বড় ফ্যান হচ্ছে, ও বলছে সোপ্রানোস, বাট ওর অ্যাকচুয়ালি কাজের মধ্যে সব থেকে বেশি ইন্সপিরেশন হচ্ছে ওয়ারের 5টা সিজন ও গুলে খেয়েছে। ওয়ার হচ্ছে মানে এত ডিটেলিং, মানে ব্যাপক। ওয়ার তো দেখেছো? ওয়ার তোমরা? আমি ওয়ার শুরু করেছি, দেখা যাক এবার কোনোদিন শেষ করতে পারি কিনা। এখন তো সিজন হয়ে গেছে। এখন আমি সোপ্রানোসটা দেখলাম কয়েক মাস আগে। সোপ্রানোসটা তো এক্সট্রাঅর্ডিনারি কাজ, মানে ওটা নেক্সট লেভেলের কাজ। তো দেখা যাক যে ওয়ারটা দেখা এখন টাফ হয়ে গেছে, এত কিছু রিভিউ করতে করতে দেখা যায় নাকি। আরে আমরা যখন কলেজে ছিলাম না, তো তখন যখন সিরিজ দেখা প্রথম শুরু করেছিলাম, তো আমাদের মানে তখন তো ইন্ডিয়াতে সিরিজ হতোই না। তো এবার তখন একটা লিস্ট ছিল, বুঝলে তো, যে ভাই প্রথমে মানে ব্রেকিং ব্যাড দেখতে হবে, ঠিক আছে, গেম অফ থ্রোনস দেখতে হবে, তখন অব্দি যে কটা সিজন এসেছিল গেম অফ থ্রোনস দেখতে হবে, এই দুটো ম্যান্ডেটারি, এই দুটো তোমার হাতে খড়ি হয়ে গেল। তারপরে প্রিজন ব্রেক, ঠিক আছে, তারপরে ছিল হচ্ছে ম্যাডমেন ছিল, তারপরে ওয়ার ছিল, তারপর সোপ্রানোস ছিল, ঠিক আছে। তো এইগুলো মানে এইটা ম্যান্ডেটারি আর কি, মানে দেখতেই হবে। না অ্যাকচুয়ালি কিন্তু সোপ্রানোস কিন্তু মানে পপুলার, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু খুব পপুলার যে তা নয়। মানে ব্রেকিং ব্যাড বা গেম অফ থ্রোনস এর যে অ্যাচিভমেন্ট তা কিন্তু মানে সোপ্রানোসের নেই, কিন্তু অ্যাকচুয়ালি সোপ্রানোস আরো ওয়ার্ল্ড ক্লাস রাইটিং আর কি। হ্যাঁ, এইচবিওর যত সিরিজে তুমি দেখবে, এইচবিও যে মানে যে লেভেল অফ রাইটিং নিয়ে যায়, ওটা অন্য কোথাও নেই। মানে আমি নেটফ্লিক্স এর ওই স্ট্যান্ডার্ড দেখতেই পাই না। ঠিক। এবার ব্যাপার হচ্ছে কি বলতো, তখন আমাদের ফ্রি টাইম ছিল, এই ধরনের সিরিজ ধরলে না মানে তোমাকে নাওয়া খাওয়া ভুলে গিয়ে ওটাই সারাদিন দেখতে হবে, ঠিক আছে। এবার এখন হয়ে গেছে কি, বাজারু সিরিজ 8টা এপিসোডের আসে একটা সিজন করে, এইগুলো দেখে রিভিউ করতে হয়। প্রচুর বাজারু কন্টেন্ট, এই সারজামিনের মতো ছবি আসছে, 2 ঘন্টা নষ্ট হচ্ছে, এই ধরনের ছবি দেখতে হয় যেহেতু রিভিউ করতে হবে বলে। না হলে ভিউও দেয় আমাদেরকে, করতে হবে, কিছু করার নেই, কিছু করার নেই। সারজামিন ছবিটাতে এবার চলে আসবো, একটু ভালো কন্টেন্ট নিয়ে কথা বলছিলাম, বাট বাজে কন্টেন্টে ফিরতেই হবে। সারজামিন ছবিটা কি হয়েছে বলতো, চ্যাট জিপিটিতে লেখা স্ক্রিপ্ট, সালা কিছুটা এখান থেকে খোবলা মিশন কাশ্মীর, কিছুটা থেকে খোবলা, মানে আমার অ্যাকচুয়ালি গোটের কথা মনেই পড়েনি, ঠিক আছে। তো আমি অরিজিনাল রিভিউ দেখে হ্যাঁ ভাই গোট আছে। এবার দেখো গোট থেকে হয়তো গোটের কথা হয়তো ওদের রেফারেন্স ছিল না, কিন্তু তুমি বলার পরে আমার মনে হচ্ছে যে হ্যাঁ গোট সত্যিকারের। তো আর মিশন কাশ্মীর তো ছেড়েই দাও, ওটা তো আছে। মিশন কাশ্মীর তো স্ট্রেট ইনফ্লুয়েন্স, আর লাস্টে একটা বোকা টুইস্ট গুলো কেউ দেয়, মানে একটা যা হোক ভাই, একটা ধরে নাও একটা মহিলা ক্যারেক্টারকে তুমি ইম্পর্টেন্ট রোল দিতে চাইছো, আমাকে বলো মিশন কাশ্মীরের যে মায়ের যে চরিত্রটা ছিল, যে সঞ্জয় দত্তের ওয়াইফ হয়েছিল, সে তো ঘর মানে হাউস ওয়াইফই ছিল, তার চরিত্রটা কি ইম্পর্টেন্ট নয়? তাকে কি দিয়ে ওরকম বিভিন্ন চোপড়া টুইস্ট দিয়েছিল? দেখবে একদম লাস্ট একটা সিন আছে, আমি জাস্ট এটা বলেই তারপর তোমরা বলো, মানে আমার অ্যাকচুয়ালি বললে আমি গালাগালি দিয়ে বসবো। মানে একটা দেখবে সিন আছে, ও ঋত্বিককে একটা ডায়লগ বলে যে বেটা अल्ताफ तुम्हें फैसला करना है, प्यार अमन और जंग के बीच में तुम्हें चुनना है, ঠিক আছে। ওই যে সিন, ওটা দেখো ওর কানে ইকো হয় একদম লাস্টে, যখন ও সেই সঞ্জয় দত্তকে কেলাচ্ছে, তখন ওর মাথায় ওটা ইকো হয় যে ওর মা ওই কথাটা বলেছিল, তখন ওর মধ্যে চেঞ্জটা আসে। ওই সিন গুলো বলছি গুজবাম লাগে ভাই, কি স্টেজিং। আর এই ছেলেটা যারা কিচ্ছু হবে না, এই ইব্রাহিম আলী খান, যে সালা কথা বলতে পারে না, ও নাকি হিরো হবে। যাই হোক, তোমরা বলো। না দেখো, ব্যাপারটা হচ্ছে যে এই বিধু বিনোদ চোপড়ার ছবি নিয়ে, সেইটাকে নিয়ে আর কি তুমি আরেকটা কিছু বানাতে চাইছো, এটা অ্যাট দি ফার্স্ট প্লেসই রং আইডিয়া। এর জন্মলগ্নেই এই প্রজেক্টটার গন্ডগোল আছে। এটা কারণ জোয়ারের ভুল, ইব্রাহিম আলী খানকে আমি পরে ধরবো। এটা
কারণ জোহরের ভুল যে ও একটা এমন ছবি যেখানে যেটা বিধু বিনোদ চোপড়ার, এবং যেখানে মানে ঋত্বিক রোশন ওরকম একটা পারফরমেন্স দিয়েছে, কাল্ট ছবি, সেই ছবিটাকে নিয়ে ও গল্প নিয়ে একটু এদিক থেকে ভেঙে ওদিক থেকে চুড়ে ও আর একটা ছবি বানাতে যাচ্ছে, এবং সেটা দিয়ে ও একটা নেপোকিটকে লঞ্চ করতে চাইছে। এ তো গালাগালি খাওয়ার জন্য একেবারে বিছানা তৈরি করে দিচ্ছে যে তুই তুই শুয়ে পড়, আমি তারপর বাকিটা দেখে নিচ্ছি, এরকম ব্যাপার আর কি। এই কথাটা কি কথা যে তুই শো সাগর নীল যত আলোচনা হবে এই শব্দগুলো বলবেও, এইসব ভুল ভাল শো আমি দেখে নিচ্ছি, মানে এইসব থেকে বেরোতেই পারছে না সাগর নীল। যাই হোক, আমি সারজামিন দেখিনি, আমার প্রোমোটাই পোষায়নি, আমি দেখিনি সারজামিন। আমরা পরে পরে কি আলোচনা করবো? সারজামিন আলোচনা হয়ে গেল, এরপরে কি আমরা কি নিয়ে কথা বলবো? মাহাবতার নাসিমা এই ছবিটা যা করে দেখাচ্ছে এটা নিয়ে অবশ্যই কথা বলা ডিমান্ড করে। সাগর নীল দেখো নি না এখনো? মাহাবতার নার্সিং হলে দেখছি অরিত্র, সেকেন্ড হাফে দেখছি লোকে না, মানে মহিলারা গেছে, হ্যাঁ থ্রিডিতে আমি পুরো ছবিটা ইয়েতে দেখেছি, দেখেছি আমি, দেখছি মানে এমনি ছবি হাউসফুল আছে, লোকে দেখি চশমা তুলে মুখ কাঁদছে ছবিটার মধ্যে, কিন্তু মানে ওরকম কাঁদার সিন নেই, কিন্তু সত্যি ওই ভক্তিটা এমন দেখাচ্ছে, ওটা না ইমোশনাল করে দেবে তোকে। আমি দেখছি ফ্যামিলি অডিয়েন্স কাঁদছে, এবং এটা হিরণ্যকশিপুর গল্পটা তো। হ্যাঁ আচ্ছা, অ্যাকচুয়ালি এটার মধ্যে দুটো অবতার আছে, বরাহ অবতারটাকেও দেখিয়েছে, মানে 3 নম্বর যেটা অবতার সেটাও রয়েছে, এবং নৃসিংহ রয়েছে আর কি, মানে দুটো অবতারকে দেখিয়েছে, 3 আর 4। বড় অবতার একদম ফার্স্ট হাফে দেখিয়েছে, এবং বিয়ে দেখিয়েছে একদম নরসিংহকে একদম সিটা দেখিয়েছে, ছবিটা একদম কত 10-15 মিনিট, এবং যখন ওই সিনটা আসে না যে কেড়ে আঙ্গুলে দাঁড়িয়ে রয়েছে পুরো হল, মানে সেরা সিন। আমি বলছি এই ছবিটা এমন একটা ছবি, ওই ছবিটা ভিজুয়ালি ছবিটা ভালো, কিন্তু এরকম ধরনের প্রচুর ছবি হয় যেগুলো ভিজুয়ালস না মানে অ্যানিমেশন ভালো হয়ে যায়, এই ছবিটার মধ্যে আমি বলছি ছবিটার মধ্যে সোল আছে, ছবিটার যে ইমোশনটা ওটা ওয়ার্ক করছে, খুব ভালো মতো ওয়ার্ক করছে, যে কারণে ছবিটা এই লেভেলে জানো তো আমাদের এখানে ইন্ডিয়াতে একটা ছবি আছে অ্যানিমেশনে, তোমরা নামই শুনবে না হয়তো, 4 সাহিবজাদে বলে, ঠিক আছে? নাম শুনেছো? নাম শুনোনি, ঠিক আছে? না না, এটা একটা অ্যানিমেশন ছবি ছিল, ঠিক আছে? বেশ কিছু বছর আগে এসেছিল, 4 বম্বে রোজ। হ্যাঁ হ্যাঁ, বম্বে রোজ একটা এসেছিল না? বম্বে রোজ, বম্বে রোজ না, এটা নাম আছে 4 সাহেবজাদে বলে, ঠিক আছে? এটা বেসিক্যালি এটা সুপারহিট ছবি, হ্যাঁ। এটা বেসিক্যালি দেখিয়েছিল ওই 4 সাহেবজাদে হচ্ছে এই গুরু গোবিন্দ সিং এর এরা, তো তারা মিলে লড়াই করেছিল, তো ওই রকম টাইপের ছিল অ্যানিমেশন, ওটা বিশাল হিট করেছিল, ওটার ব্যাপারে বেশি কথা হয় না। তো ওই ছবিটা মানে আমাদের এখানে অ্যানিমেশনের সাথে যদি আমাদের যেহেতু ফেথ, মানে আমাদের এখানে তো ওই মানে একটা গড ফলোয়িং ফেথ মানে ওয়ার্শিপিং এই মানে দেশে তো আমাদের বেশি আছে, তো সেইটা কোথাও সেই বিষয়বস্তুটা যখনই ছবির মধ্যে উঠে আসবে এবং তার সেটা অ্যানিমেটেড ছবি যদি হয়, তাহলে আমার মনে হয় ওয়ার্ক করে, বিকজ 4 সাহেবজাদে বলো বা এই ছবিটা বলো, দুটোই সেটা প্রমাণ করে দেখাচ্ছে। দেখো আমার ছবিটার মধ্যে এই যে অ্যাকশনের যে স্টাইলাইজেশনটা যেটা ওরা এনেছে, প্রচন্ড ভায়োলেন্স এনেছে এবং প্রচন্ড জ্যাপানিজ অ্যানিমির মতো করেছে, যেরকম অ্যাকশন ফুল ফ্লেজেড হয়, সেটা বেশ ভালো লেগেছে, গড়ি ব্যাপারটা। কিন্তু আমার খালি একটা জিনিসই প্রবলেম মনে হচ্ছে, আমি জানি না রূপমের মনে হয়েছে কিনা, তো ভিলেনের যে চরিত্রগুলো আছে না, এই আমাদের হিরণ্যাক্ষ বা হিরণ্যকশিপু, এদেরকে না বড্ড ওয়ান ডাইমেনশনাল করে দিয়েছে। এরা কিন্তু এতটা ওয়ান ডাইমেনশনাল নয়, মানে না আমার মনে হচ্ছে কি এই ছবিটাকে মানে খুব বেশি তারা ইয়ে করতে চায়নি, ছবিটাকে খুব পরিষ্কার খুব সহজ রাখতে চেয়েছে, যে কারণে এগুলোকে খুব বেশি করেছে, যে মানে মানে বাচ্চাদেরকে মাথায় রেখে একটু করা আর কি জিনিসটা। এবং আমি কিন্তু সেটা এনজয় করেছি, মানে আমার খুব বেশি ক্রিটিসিজম নেই, মানে আমার যেটা অরিত্র বলছে, এটা ছবিটা দেখার প্রথম 15 মিনিট 20 মিনিটে আমার মনে হচ্ছিল যে কেন জিনিসপত্রগুলোকে এত স্পুন ফিট করতে 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 গেছে, কিন্তু আমি 1 ঘন্টা পর বুঝে গিয়ে ছবিটা ওরা কি দেখাতে চাইছে, এবং সেটার মধ্যে আমি মানে একদম সেকেন্ড হাফে ওই শেষের যে 30-40 মিনিট ওটাতে খুব মজা পেয়েছি, যে বস এটাই দেখা। ভেরি ফাইন। না না, আমি কি বলছি বলতো, যে অ্যানিমেশনটাকে ধরো এটা খুব ভালো বিজনেস করছে তো, বাট ধরো একটা অ্যানিমেশন ফিল্ম, ঠিক আছে, ধরো একটা জাপানিজ অ্যানিমেশন ফিল্ম বা ধরো হলিউডের যে অ্যানিমেশন ফিল্মগুলো আছে সেগুলো যে রেটে বিজনেস করে, ঠিক আছে, ওই লেভেলটাকে অ্যাচিভ করতে গেলে দেখো ওদের মতো গ্রাফিক্স তো আমরা পারবো না, ওই লেভেলে অ্যানিমেশন যাবে না ইন্ডিয়া, বিকজ ওই বাজেটটা নেই। কিন্তু ওই লেভেলের বিজনেস করতে গেলে বা নিজের অ্যানিমেশনটাকে ওয়ার্ল্ড ক্লাস লেভেলে নিয়ে যেতে গেলে ওই স্টোরি টেলিং এর নুয়ান্সটা আনার খুব প্রয়োজন আছে। কারণ কি হচ্ছে, মানে এটা আমি বারবার মনে করি, মানে এই যে যত ধরো এই ওভার সিম্পলিফিকেশনটা না এবার আমাদের বন্ধ করা উচিত। মানে বাচ্চাদেরকে জন্য করলেও
সেটার মধ্যে এই ধরো আমি কথার কথা বলছি তোমাকে, এটা আমরা একটু রামায়ণের বিষয়ে আসছি। এই যে তুমি যদি বাল্মীকির রামায়ণ পড়ো, রামের কিন্তু পোর্ট্রেয়ালটা ইজ লাইক ভেরি হিউম্যানলি পোর্ট্রেয়াল। অন্যদিকে রামচরিত্র মানুষ যদি পড়ো, সেখানে একটা গডলি পোর্ট্রেয়াল। এবার রামচরিত্র মানুষটা যখন অ্যাডাপ্ট করে রামানন্দ সাগর বানাচ্ছে, তখন একদম স্ট্রেট ফরওয়ার্ড হিরো ভিলেন করে দিচ্ছে, যে রাবণ হচ্ছে ভিলেন, রাম হচ্ছে হিরো, এ একদম ভগবান, এ হচ্ছে অসুর, রাক্ষস। এবার অ্যাকচুয়ালিতে কিন্তু সেটা নয়। রাবণ যে বরদানটা চেয়েছিল, ও মানে একমাত্র বরদানের মধ্যে ছিল না যে মানুষের হাতে মরবো না, তাই জন্য রাম মানুষ হয়ে জন্মেছিল। ওই জন্য তুমি যদি নোটিস করো একটা জিনিস, যে কৃষ্ণর প্রচুর বাল কাণ্ড আছে, মানে ছোটবেলায় অনেক ঘটনা ঘটিয়েছে। কালিয়া নাগকে মারছে, ওকে ওই একটা কাক হয়ে অসুর এসে ওকে মারতে যাচ্ছে, তাকে মেরে ফেলছে বিছানায় শুয়ে শুয়ে, পুতানা রাক্ষসীকে মেরে ফেলছে। ছোটবেলায় প্রচুর দেখবে গডলি ব্যাপার স্যাপার আছে। মানে কৃষ্ণ ছোট থেকে জানে যে ও একটা ভগবান, ও দেবতা, ওর জন্ম হয়েছে কংসকে মারার জন্য। হি নোজ দ্যাট ফ্রম দ্য চাইল্ডহুড। রাম কিন্তু জানে না, রাম কিন্তু ইজ আ ভেরি অর্ডিনারি পার্সন। হি, তাই জন্য ও দেখবে এই যে বলে না লোকে, রাম এত ভুল করেছে কেন, এই করেছে কেন, কিছু কিছু তো ওরও মিস্টেক্স আছে, কারণ হি ওয়াজ হিউম্যান। কারণ রাবণের বরদানটাই এটা ছিল যে আমাকে মানুষকেও ধরেনি। ও বলেছে আমাকে ভগবান মারতে পারবে না, এ মারতে পারবে না, ও মারতে পারবে না, মানুষকে কনসিডারই করেনি। তাই রাম মানুষ হয়ে জন্মেছে, এবং মানুষের যা যা ফ্ল আছে রামের খুব কাছে গালাগালি খাবে, খুব গালাগালি খাবে অরিত্রদা, খুব গালাগালি খাবে। রাম গালাগালি কি আছে? না না, এটা রাম ভগবান, এন্ড অফ ডিবেট। রাম ভগবান, এন্ড অফ ডিবেট। আরে না, আর কোন কথা নেই। বাল্মীকি রামায়ণ পড়তে হবে তাহলে। না না, আমার মনে হয় এটা এরকম নয়। যারা বাল্মীকি রামায়ণ জানে তারা জানবে, আর যারা জানে না তাদেরকে বলবো পড়তে। তো হি ওয়াজ ভেরি হিউম্যানলি। তো এবার এবার এটা আমি কেন বললাম, এটার এক্সাম্পলটা কেন দিলাম, এবার কি হচ্ছে বলতো, আমাদের মাথায় এই যে যাদেরকে অ্যান্টাগনিস্ট বলা হচ্ছে, এরা কিন্তু ঠিক অ্যান্টাগনিস্ট নয়। এদের অ্যাকচুয়ালি জন্ম হয়েছে নারায়ণের হাতে মরার জন্য, তবেই ওরা মুক্তি পাবে। জয় বিজয় যে ওরা গেট কিপার ছিল, ওরা বারবার জন্মেছে, রাবণ হয়ে জন্মেছে, শিশুপাল হয়ে জন্মেছে। এবার প্রথম দিকে তারা প্রচন্ড পাওয়ারফুল, তাই জন্য দুটো অবতার লেগেছে দুজনকে মারতে, যেটা এই ছবিতে দেখিয়েছে। এবার তোমার মনে হয় একটা হিরণ্যকশিপুর যে অতদিন ধরে ব্রহ্মার তপস্যা করেছে, সে ওরকম রাক্ষস ছিল যে হা 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 করে হাসতো আর চিৎকার করতো, এরকম করতো, এরকম তোমার মনে হয়? এদেরও বিশাল ইন্টেলিজেন্স ছিল। এটা আমরা কবে দেখতে পাবো? এই আমি নিতেশ তিওয়ারি রামায়ণে একমাত্র দেখতে পাবো মনে হচ্ছে, বিকজ ইয়াস আছে বলে। বাট এরাও কিন্তু ওরকম ছিল না, মানে যে একদম দাঁড়াচ্ছে, হাসছে আর তীর খেয়ে যাচ্ছে, বিষ্ণু মেরে দিচ্ছে, ওরকম কিন্তু ছিল না এরা। মানে আমি ওটাই বলছি, বাড়ির থেকে বেরোলে সাবধানে থেকে অরিত্রদা, ঠিক আছে? এটা আমি রিভিউতেও বলেছি। ঠিক আছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ঠিক আছে, জয় শ্রীরাম। সাগরনীল এত হারামি, এত বড় দলবদলু, সাগরনীল এখানে, ও বাবা, তার মধ্যে সাগরনীল আজকে লাল পরে এসছে, সবুজ, ওরে বাবা। আমি লাল না পড়লেও লোকে আমাকে লাল হিসেবেই দেখে, ছেড়ে দাও। আর তোমার তো পুরো জামা কাপড় পেছন সবই তো সবুজ দেখছি। আমি সবুজ হলেও আমাকে লাল ধরে, আমি লালকে খেতে দিলেও যাই হোক আমাদের। না, অরিত্রদা অ্যাকচুয়ালি মানে অনেক অনেক গল্প জানে, সেগুলো নিয়ে ভিডিও করলেও শুনতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা কি, আমি কেন এটা বললাম, তুমি দেখবে এই কনসেপ্ট গুলো, এই যে আজকে মেট্রিক্স হচ্ছে, মেট্রিক্সে গীতার প্রচুর কনসেপ্ট তুমি দেখতে পাবে, বা এই যে স্টার ওয়ার্স হচ্ছে, সেখানে আমাদের ইন্ডিয়ান মাইথোলজি তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? বা তুমি যদি দেখো এই যে চাইনিজ যে মাইথোলজি আছে, ওখানে তুমি রামায়ণের রেফারেন্স দেখতে পাবে। এবার ওরা নিজেদের ছবির মধ্যে না ওই কমপ্লেক্সিটিটাকে ধরছে, এটার মধ্যে যে নুয়ান্সটা আছে সেটাকে ধরছে, যখনই ধরছে ওরা মেট্রিক্স বানিয়ে ফেলছে। আর আমরা কি করছি না, জিনিসটাকে সিম্পলিফাই করতে করতে, যে স্পুন ফিড, বাচ্চারা 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 কেন, এই গল্পটা তো সবাই জানা উচিত। আজকে আমাকে একটা জিনিস বলে, 40 বছরের লোক যদি একটা নতুন জিনিস জানতে পারে, আমরাও জিনিসটাকে, আমার যেটা মতামত, সিরিয়াস মতামত যেটা, সেটা হচ্ছে আমরাও অনেক সময় না বেশি আর কি বাচ্চাদেরকেও বাচ্চা মনে করে ফেলি। আমার কথা হচ্ছে, যদি মানে ছবিটা ঠিকঠাক বানানো হয়, সমস্ত নুয়ান্স মেনটেন করে, তাহলেও কিন্তু সেই ছবিটা বাচ্চারা দেখে বেরিয়ে বলবে না যে মানে আর কি, যে এরা খুব গুরুগম্ভীর কিছু দেখে ফেললাম, ঠিক আছে, ভালো লাগলো না। দুটোকে ব্যালেন্স করেও কিন্তু বানানো যায়, যেখানে নুয়ান্সটাও থাকবে আমাদের মতন দর্শকদের জন্য, ম্যাচিউর অ্যাডাল্টদের জন্য, আবার বাচ্চারা ওই হিরো ভিলেনের যে টাসেলটা সেটা দেখে মজা পাবে এবং বাড়ি ফিরবে।
এমন হতে পারে না যে আচ্ছা কমপ্লেক্স এমন চলে গেলাম যেটা সেটাও মানে আমার মনে হয় যে করা উচিত নয় আর কি, পার্টিকুলারলি আমি অ্যানিমেশনের ক্ষেত্রে বলছি, কারণ সেটা মূলত মানে বাচ্চাদেরকে নিয়ে বাবা মা বেরোয় আর কি, সেটা একটা অন্য ব্যাপার। সিনেমার ক্ষেত্রে আমি এই কথাটা বলতাম না, যেটা আমরা দেখি আর কি। তো দেখা যাক এবারে সেটা ভবিষ্যতে পাওয়া যায় কিনা, তবে আমি অরিত্রদার সঙ্গে একমত, বাই লার্জ আমরা একমত। এই যে রূপম, তুমি তো ছবিটা দেখেছো, দেখবে লাস্টে নৃসিংহদেব তো প্রচন্ড ক্ষেপে গেছিল, শান্ত হচ্ছিল না, সব দেবতারা এসে বলছে যে শান্ত হ শান্ত হ, শান্ত হচ্ছে না। তো লাস্টে কি দেখালো, প্রহ্লাদ গিয়ে যখন ওকে করলো, প্রহ্লাদকে কোলে বসিয়ে ও শান্ত হয়ে গেল, তাই তো? এটার একটা অল্টারনেট ভার্সন আছে জানো তো, যেখানে যখন ও শান্ত হয় না নৃসিংহদেব, তখন সব দেবতারা মিলে মহাদেবের কাছে যায়, মহাদেবকে বলে যে আপনি পারবেন শান্ত করতে, কারণ এই এই রূপটা মানে আমরা নারায়ণের কখনো দেখিনি, মানে পুরো র্যাট, পুরো 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 খেপে গেছে, যা সামনে আসবে ধ্বংস করে দেবে। তো তখন মহাদেব একটা অবতার নিয়েছিল, যেটাকে বলে সরাবা অবতার, যেটা নৃসিংহরই মতো, ঠিক আছে, বডিটা মানুষের, মাথাটা সিংহ, কিন্তু নৃসিংহর থেকেও মানে আরো বড়, ডবল সাইজে, ঠিক আছে। তার ডানা ছিল দুটো, বুঝতে পারলে তো? দিয়ে ও পৃথিবীতে এসে নৃসিংহকে জাপটে ধরে আকাশের দিকে উঠতে শুরু করে, মানে পৃথিবীতে যেহেতু তাণ্ডবটা করছিল, ও আকাশের দিকে উঠতে শুরু করে। তো একটা ভার্সনে বলে যে আকাশে উঠে তখন ও মানে কাম ডাউন হয়ে যায় আর কি, ওর রাগটা কমে যায়। আর আরেকটা ভার্সন আছে, এবার এটা হচ্ছে শিবা, মানে যারা শিব আর নারায়ণের যারা মানে ভক্ত, তাদের মধ্যে তো আবার ঝামেলা আছে শিবাইটস আর বৈষ্ণবাইটস দের মধ্যে। তো এবার যারা বিষ্ণুর ভক্ত তারা বলে কি, যে যখন সরাবা একে ধরে মানে নৃসিংহকে ধরে আকাশে উঠে গেছিল, তখন বিষ্ণু উপরে গিয়ে নৃসিংহ আবার নিজের অবতারটাকে চেঞ্জ করে, দিয়ে একটা পাখি হয়ে যায়, যার দুটো মুখ আছে। ওই অবতারটাকে বলে গেরুর ভেন্ডি অবতার, ঠিক আছে, আমি উচ্চারণটা একটু ভুল করছি। তো ওইটা আবার সরাবাকে মেরেছিল। তার আবার তুমি সাউথে গেলে ওটা টেম্পল দেখতে পাবে, গরুর বলে না, গরুর, গরুর যেটা পাখি, ওই পাখি, তার দুটো মুখ। তো এবার আমার কথা হচ্ছে, এই অ্যাপ দেখছো তো কত রকমের, মানে গল্পটা তুমি যেখানে শেষ করে দিচ্ছ সেখান থেকেও একটা প্যারালাল ন্যারেটিভ আছে। এবার ইউ ক্যান এক্সপ্লোর দ্যাট অলসো। আমার কথা হচ্ছে যে তুমি যে ক্লাইম্যাক্সটা দেখেছো রূপম, সেই ক্লাইম্যাক্সটার পরে আরেকটা ক্লাইম্যাক্স হলে কিরকম হতো বলো তো, যে এবার মহাদেব এসে লড়াই করছে ওর সাথে, ওই আরেকটা ওরকম রূপ নিয়ে, বুঝতে পারছো তো? আমার কথা হচ্ছে যে এই নুয়ান্সটা কেন আমরা ধরছি না, আমরা ওইটুকুই রাখছি কেন, একদম স্ট্রেট ফরওয়ার্ড নেই, শেষ একদম দাড়ি কমা ফুল স্টপ, যে এর নেক্সট লেভেলে তো নিয়ে যেতাম। নেক্সট আমাদের এখানে যা মাইথোলজি আছে না, আরে জাপান ভাবান বাচ্চা, কি ওরা পারবেই না আমাদের সাথে, হলিউড বাচ্চা মাইথোলজি খেলতে শুরু করলে এখানে কিছু কিন্তু এখানে কেউ মানে ওই বাজেটও নেই, আর কেউ ওই ভাবতেও পারছে না যে ওই লেভেলে নিয়ে যাবো জিনিসটা। আমি তো এখন থেকেই বুঝে গেছি যে অরিত্রদা ধরছে রামায়ণ ভালো লাগবে না, ঠিক আছে, কারণ হচ্ছে রামায়ণেও অরিত্রদার, কারণ হচ্ছে অরিত্রদার, দেখো আমি একটা বলছি তোমাকে, যদি ছবিটা 3 ঘন্টা 6 ঘন্টায় বাঁধে, ঠিক আছে, এবং সেখানে সবকিছু মানে তোমার তখন মনে হবেই যে সবটা কভার হলো না। আমার মনে হয় না যে রামায়ণের জন্য দুটো, মহাভারত ছেড়েই দাও, রামায়ণের জন্য দুটো ছবি এনাফ, এটা সত্যি বলতে আমার মনে হয় না। এবার যদি নট অ্যাবাউট কভারিং দ্য এন্টায়ার ইভেন্ট, মানে তোমাকে সব ইভেন্ট কভার করতে হবে না, কিন্তু আমার কথা হচ্ছে কি, যার যেটা মানে মানে কি বলবো, যে চরিত্রটার যেটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা যেন উঠে আসে। মানে রাম যেরকম ছিলেন আমি সেটা দেখতে চাই, রাবণ যেরকম ছিল আমি সেটা দেখতে চাই। মানে রাবণকে যেভাবে মানে খুব বাজে ভাবে পোর্ট্রেয়াল হয়েছে সিরিয়াল গুলোতে, এগুলোতে আমি মানে ওটা পছন্দ করি না। মানে মহিষাসুর আর রাবণের মধ্যে কোনো পার্থক্য রাখেনি। হ্যাঁ, রাবণের একটা ছোট্ট গল্প আমি বলছি, তারপরে সিনেমাতে আবার যাবো, এটা শুনে নাও খালি, এটা শুনে নাও লোকটা কি লেভেলের ছিল। হ্যাঁ, রাবণ যখন সিংহাসনে উঠতো না, যে সিঁড়িটা ছিল, ওই সিঁড়িতে ও 9টা গ্রহকে কিডন্যাপ করে রেখে দিয়েছিল, ঠিক আছে, 9টা গ্রহকে ওখানে কিডন্যাপ করে করে রেখে দিয়েছিল। এবার একটা কথা আছে না, যে শনির দৃষ্টি, শনি যার দিকে তাকায় তার ক্ষতি হয়। তো রাবণের দিকে একদিন শনি তাকিয়েছে, রাবণ তখন উঠছে নিজের সিংহাসনে, তো রাবণ ওর দিকে তাকিয়েছে, আবার তাকে বলছে কি দেখছিস তুই, তুই আমার দিকে তাকিয়ে আমার ক্ষতি করবি, চাপ ওইদিকে তাক। মানে দিস ওয়াজ হিজ অ্যাটিটিউড, ঠিক আছে, এটা ছিল ওর অ্যাটিটিউড। ও শনিকে বলছে তুই অন্যদিকে তাকা, চল তোর নজরে আমার কিচ্ছু হবে না। He was so powerful.
মারাত্মক অনুবাদ। ঠিক আছে, ঠিক আছে? মানে আমি আজকের জেনারেশনের মতো করে বললাম যে ভাই হ্যাঁ তুই তাকাস, তোমার তাকানোতে বলে না যে শকুনের তাকানোতে গরু মরে না, মানে ব্যাপারটা ওরকম। হিজ অ্যাটিটিউড ওয়াজ লাইক দ্যাট। তো এবার তাকে যদি ওরকম দেখিয়ে দাও হা 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 করে হাসছে, আমার ওটাতে প্রবলেম। এটা দেখাও, নুয়ান্সটা দেখাও। সত্যি ভাই। আজকে অনেকটা যা বলেছে, একটা কথা বলার হচ্ছে। আমাদের আর কি আলোচনা বাকি আছে? আমাদের আমাদের আর আমাদের বাকি আছে কিংডমের ট্রেলার, আর কোনো আলোচনা বাকি নেই আমাদের। লাস্ট কিংডমের হ্যাঁ, ট্রেলার। একটা ছোট্ট জিনিসটা আমি একটু একটু করে আলোচনা করতে চাইবো, তোমরা হয়তো কোনো কারণে মিস করে গেছো, সেটা হচ্ছে ডিয়ার মা। আমার মনে হয় ডিয়ার মা নিয়ে আমাদের একটু ছুঁয়ে যাওয়া উচিত। ডিয়ার মা, ডিয়ার মা এত ভালো সিনেমা হয়েছে। আমাদের কিংডম বাদ দিয়ে ডিয়ার মা নিয়েই কথা বলা উচিত। আমার মানে সত্যি তাই। সাগরদীপ বললো ডিয়ার মা আমার দারুণ লেগেছে। মানে আমি ছবিটা জানি না ছবিটা কি হবে, মানে ছবিটা কি করবে, দারুণ লেগেছে, দারুণ। আমি আমি বেরিয়ে সাগরদীপকে ফোন করেছিলাম, ভাই ছবিটা দেখ। ডিয়ার মা সব থেকে যেটা সুন্দর লেগেছে আমার, যে ছবিটা না যখন শুরু হয় আমি একটা ক্যারেক্টারের প্রেমে পড়ে যাই, মানে চরিত্রটা অপূর্ব লাগে, চন্দন রায় সান্যাল। যে ভাই মানে এরকম বাবা বন্ধু পার্টনার যাই বলি, এরকম একটা ক্যারেক্টার কি দারুণ। এবং জয়া আহসানের চরিত্রটা, সে সন্তান নিতে চায়নি, অ্যাডাপ্ট করেছে তার হাজবেন্ডের জন্য, যেরকম ভাবে এত সুন্দরভাবে, এবং বারবার একটা পয়েন্ট করে গেছে জয়া আহসানের ক্যারেক্টারের একটা, তার একটা নিজস্ব পয়েন্ট অফ ভিউ রয়েছে, এবং সে সবকিছু নিজের যেটা চায় সেটা কোনো না কোনো দোনোমনো করে লোকের উপর চাপিয়ে দেয়। এই জন্য গোটা ছবিতে স্যান্ডউইচ খাওয়া, যেখানেই যাচ্ছে যা ও বলছে ঘুরে ফিরে সেটাই হচ্ছে ওর। মানে যখন মনে হচ্ছে যে ও এখন সেক্স করবে, সবকিছু ওর পারসেপশনটাই সবসময় বসিয়ে 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 যাচ্ছে। একদম এন্ডে ছবিটা এখানে শেষ হয়, আমি বেশি কিছু বলবো না, আপনাদের স্পয়লার হয়ে যেতে পারে। যে ভালোবাসা বা কোনো কিছুই কখনো জোর করে বা একজনের পারসেপশনে আলটিমেটলি হয় না, সেটাকে যেভাবে ভাঙলো, অপূর্ব অপূর্ব। এবং শেষের ওই জায়গাটা, যে ও শপিং মলে গিয়ে দেখছে এবং পুলিশ অফিসারকে তার আগের রাতে বললো যে আমার মেয়ে আর কখনো যাবে না, এবং এরপর ওটা মেনে নিচ্ছে, এবং বাচ্চা মেয়েটা আস্তে আস্তে চিঠি পাঠায় ওকে, ঘরে চিঠি পাঠায় চিঠি পাঠায়, এবং যখন বললো না যে আমি তোমাকে আর মামা বলবো না, এবার থেকে তোমাকে মা বলবো, মানে আমার না তখন মনে হচ্ছে ভাই সত্যি মানে বানিয়ে দিয়েছে, এরকম একটা ছবি হয়ে গেছে। আমার এবছরের ওয়ান অফ দ্য বেস্ট বেঙ্গলি ফিল্ম মনে হয় ডিয়ার। আমার হেভি লেগেছে, হেভি লেগেছে। না, আমার না ছবিটা দেখার সময় একটা অন্য জিনিস মনে ছিল। ছবিটা তো তোমরা নিশ্চয়ই কথা বলছো, আমিও বলেছি যে অনিরুদ্ধ রায় চৌধুরী না হিন্দির থেকে বাংলাতে বেশি, মানে উনি বেশি কমফোর্টেবল, এবং উনি এখানে বেশি, মানে ওনার ক্রাফটটা বহু বছর পরে, মানে ওনার লাস্ট দুটো ছবি লস্ট আর কারাক সিং, এই দুটো ছবি ওই স্ট্যান্ডার্ডের ছিল না। সেই তুলনায় এই ছবিটা যা বানিয়েছেন মানে আউটস্ট্যান্ডিং। আমার মনে হয় না ওনার এই ল্যাঙ্গুয়েজে কাজ করা আরো বেশি করে উচিত। আমি জানি বম্বেতে অনেক বেশি টাকা পয়সা সবকিছু বেশি, অনেক বেশি কমফোর্টেবলি ছবি বানানো যায়, বাট ওনার না এই ল্যাঙ্গুয়েজটার উপর এতটাই বেশি গ্রিপ, মানে একটা হয় না যে নিজের ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল আমি ভালো বানাতে পারছি, তো সেইটা আমি প্রচন্ড বেশি নোটিস করতে পেরেছি। মানে হি ওয়াজ ভেরি মানে ইনটু হিজ জোন, যে সবই আমার কন্ট্রোলে আছে, ক্যামেরা বলো, সাউন্ড বলো, সবকিছু, পারফরমেন্স বলো। ওই ওই পার্টিকুলার সিনটা যখন দেখবে ছাদে গেছে এবং বাচ্চা মেয়েটা বলবে মা আমি তোমাকে ভালোবাসি না, ওই ঝড়টা আসছে, কফিটা মানে ওই সিনটা তুমি বলো তো যে কি এবং দারুণ একটা সিন। তারপর যেভাবে গানটা এতটা সুন্দরভাবে আর কি ওখানে মার্চ করে, তুমি বুঝতেই পারবে না যে গানটা ছবিটার থেকে আলাদা, যে না একটা গান এলো, ওটা বোঝাও যায় না, এত সুন্দরভাবে ওই গানটা আসে। তো ছবির গানগুলো অ্যাকচুয়ালি কিন্তু ভালো। মানে যখন অ্যাকচুয়ালি মানে একটা একটা দুর্ঘটনা ঘটে ছবির ফার্স্ট হাফে, আমরা জানি একটা চরিত্রের সঙ্গে, সেই জায়গাতে বলিস একটা না বাচ্চা মেয়ের একটা বাচ্চা মেয়ের কণ্ঠস্বরে আমরা একটা গান শুনতে পাই, সেই গানটাও কিন্তু প্রচন্ড প্রচন্ড ভালো। এবং এবং সব থেকে বড় সাপোর্টিং ক্যারেক্টার কিভাবে রাখতে হয়, মানে একজন ওই পরিচারিকার চরিত্র কাজের মাসি দুটো তিনটে সিনে তাকে মানে স্ট্যান্ড আউট সিন দিয়েছে, দুটো তিনটে সিনেই সে কতটা ভালো। এবং ওই শাশ্বত বাবুর ফোনে আমি আমি গত আমি গত পরশুদিন অ্যাকচুয়ালি দ্বিতীয়বার ছবিটা হলে দেখতে গেছিলাম, ঠিক আছে। আমি মানে প্রথমবার এটা কার সাথে গেছে? গেছিলাম কারোর সঙ্গে গেছিলাম, তো যাই হোক। তুমি প্রেমিকাকে নিয়ে ডিয়ার মা দেখতে যাচ্ছ, আগে সাইয়ারা দেখতে যাও? না 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 না, আমাদের অ্যাকচুয়ালি তুমি যদি ব্যক্তিগত প্রেফারেন্স বলো, আমি এনি ডে আমি ডিয়ার মা, আমি বা সেও
আমরা সাইয়ারা থেকে প্রেফার করবো না আর কি, আমরা ডিয়ারমাকেই প্রেফার করবো। সামহাও আমাদের ওটা পছন্দ আর কি, মানে অন্তহীন বলো, যখনই আমি বলেছি অন্তহীনের পরিচালকের ছবি তখনই যে ঠিক আছে চালা যাবো আর কি, ঠিক আছে। তো গেছি আমার এবং এখানে একটা খুব মানে নোংরা সবাই জোক মাথায় আসছিল, কিন্তু বলবো না, সাগরনীল বয়সে ছোট ভাই বলে, ঠিক আছে। সবাই সবাই আর কি কাকিমা জেঠিমা, এবং তারা প্রত্যেকে মানে লাস্টে এমন যে শাশ্বত বাবু যখনই ফোন ধরছে বা ফোন বাজছে তার ছবিতে, সবাই হাসা আরম্ভ করে দিচ্ছে, কোনো ডায়লগ আর বলতে হচ্ছে না, এমনিতেই সবাই মানে, কারণ ফার্স্টের দিক থেকে এমন ভাবে যে ক্যারেক্টারটা ফোনে কথা বলা শুরু করে দেয় হঠাৎ করে, এত ভালো লেগেছে সকলের। আমার কিন্তু ওই জায়গাটা হেভি লেগেছে, যে যখন জয়াসান বসে বলছে যে আপনি কি শুনলেন আমার কথাটা, এবং ও টানা বলে গেল, বলার পর বাদ বাকিটা বলুন, আমার হেভি লেগেছে যে ও সব শুনছে কিন্তু ওর নিজের একটা কাজ রয়েছে। আর যে ওর মানে না না, সাব কেন? জুনিয়র, পরিচারিকার যে চরিত্রটা, পরিচারিকার চরিত্র বলো, ওটাই বলছিল। হ্যাঁ, হুম হুম খুব খুব হুম। ভালো, খুব ভালো, তবে আমার আমার ভীষণ ভালো লেগেছে। ছবিটা আমাকে এতটা বেশি এঙ্গেজ করে ফেলেছে যে অ্যাকচুয়ালি আসল যে মা, বায়োলজিক্যাল যে মাদার, আমার তারপরে প্রাথমিকভাবে খুব রাগ হয়েছে যে হ্যাঁ কি করে একটা বাচ্চা আমি এরকম ভাবে কেউ ছেড়ে দিয়েছে, আমার খুব রাগ হয়েছে আর কি, মানে ওদের সিচুয়েশন দেখে। আর যদি ছেড়ে তুই গেছিস তাহলে তুই আবার ফিরে এলি কেন, ঠিক আছে, কেন ওদের জীবনে অসুবিধা করছি আমি, মানে এতটা আমি আর কি ইনভলভ হয়ে গেছি যে মানে রেগেই গেছি আমি আর কি। তারপর তো তারও একটা পার্সপেক্টিভ আছে, সেটাই ওয়েল রিটেন ক্যারেক্টারের একটা ইয়ে, কিন্তু আমি প্রাথমিক খুব রেগে গেছি, কি দরকার আছে তোর দেখা করার, আইসক্রিম খাওয়াতে এসছে এখন, ঠিক আছে। আজকে তোর এই স্টেটমেন্ট শুনে আমি আর অরিত্র কিন্তু খুব রেগে গেছি, যে ভাই প্রেম করছিস সাইয়ারা দেখতে যা, কি অবস্থা, প্রেম করছিস সাইয়ারা দেখতে যা, না ডিয়ার মা দেখতে গেছে, প্রেম করছিস ভাই না সাইয়ারা দেখতে যাবি। না রে সাইয়ারা, সাগরনীল লাভ সাইয়ারা স্টোরিটা স্কিপ করে গেছে, ও লাভ স্টোরিটা স্কিপ করে গেছে, ও একদম ডাইরেক্ট নেক্সট লেভেলে চলে গেছে। আরে 10-12 বছর হয়ে গেলে তখন আর কি করা যায় বলতো। এটা এটা কিন্তু অরিত্র মানে ডাবল মিনিং করেই বললো, তুই ব্যাপারটা ফার্স্ট ক্লাস ধরলি না, এটা তুই খুব একটু পরে ধরবি। ও কিন্তু আরে কি হারাবি, কি বলি আর। না, আরেকটা কারণ আছে, আমি এটা মানে চন্দন রয় সান্যালের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা আমার খুবই চেনা চরিত্র, মানে আমি একদম ব্যক্তিগত জীবনে খুব কাছ থেকে দেখেছি, ঠিক আছে। সেটা হচ্ছে আমি মানে বলেই দিচ্ছি, সেটা হচ্ছে আমার বাবা, মানে আমার ছোটবেলাটা এই যে চন্দন রয় সান্যালের এই যে ক্যারেক্টারটা, এই যে সিনটা যে ও মরে যাওয়ার অভিনয় করে এবং বাচ্চাটা কি বাবা ওঠো 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 ওঠো, এটা আমার জীবনের মানে এটা আমার জীবনের ইয়ে আর কি, এটা আমার ছোটবেলা একদম সেম, মানে আমার বাবা এরকমই, তার গাল ভর্তি দাড়ি, এরকমই রোগা, একদম এরকম মানে দেখাতেও প্রেজেন্সেও এরকম একটা ম্যাজিক্যাল, মানে আমার ছোটবেলাটা এইভাবে কেটেছে আর কি, ঠিক এই বাচ্চা মেয়েটার মতো। তো সেটা আমাকে ছবিটা এতটা মানে আর কি ধরে নিয়েছে যে এটা কি করে দেখালো, মানে কি যে আমারটা কি করে দেখিয়ে দিল আর কি, সেরকম একটা আর কি ফিলিং হয়েছে ছবিটার। তা আমি ডিয়ার মা দেখার আমি আর রিভিউতে সে কথাটা আর উল্লেখ করিনি আলাদা করে, কিন্তু এখন আলোচনা চলবো, আমার এক্সপিরিয়েন্স অন্যই রকম, আমার খুব ভালো লেগেছে ডিয়ার মা, ভীষণ ভালো আমার লেগেছে, খুব নিজের কাছের ছবি মনে হয়েছে। না, আমারও ভালো লেগেছে। তো আর আমাদের কি টপিক, কিংডমের ট্রেলার নিয়ে কি কথা বলে নেবে? হ্যাঁ না না একটু না, একটু বলে দিই। কিংডম কিংডম কালকে রিলিজ হচ্ছে, মানে আজকে রিলিজ হয়ে গেছে কিংডম, কালকে রিভিউ Release হয়ে গেছে। হ্যাঁ, আর কিংডম নিয়ে কথা বলবো না। সেটা ঠিক, সেটা ঠিক, চলো চলো ঠিক আছে, তাহলে ঠিক আছে। তবে কিংডম নিয়ে আমার আশা আছে, বাংলা কথা হচ্ছে এটা, কিংডম কিন্তু বেশি হলে দেয়নি, কিন্তু মানে খুব দূরে দূরে এবং খুব খুব বাজে বাজে শো শো টাইম, টাইম দিয়েছে, প্রচন্ড বাজে শো টাইম দিয়েছে ছবিটা। রাত 9টায় শো দিলে আমি কি করে গিয়ে দেখবো, এ সম্ভব নাকি। আর কিংডমের মানে কিন্তু খুব প্রমিসিং লাগছে বিজয় দেবরাকোন্ডাকে, এটাকে বলতেই হবে, খুব ভালো লাগছে ওকে। না, ডিরেক্টর খুবই ভালো, ক্লাসিক ডিরেক্টর হ্যাঁ হ্যাঁ, গৌতম তিন্নানুরি। আর ও যেরকম ছবি বানিয়েছে ছবিটা একদম অন্য জোনে। আর দেখবে অনিরুদ্ধ কিন্তু মিউজিকটা অনেকটা চেঞ্জ করেছে, অনিরুদ্ধের কিন্তু মানে একরকম মিউজিক না, ওই যে মিউজিকটা তুলছে রা রে রা 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 রা, তাই ওটা হেভি লেগেছে, ওটা ভালো লাগছে, ভালো আরে লাগছে। বিজয় সেতুপতি নিত্যা মেননের ছবিটাও কলকাতায় একটা শো দিয়েছে, এত বাজে শো টাইম দিয়েছে, দেখতেই পারলাম না। আরে ওদের দুজনের কেমিস্ট্রি এত বিউটিফুল লাগছে, মানে আমি মানে দারুণ লাগছে। তো আমরা অ্যাকচুয়ালি আমরা স্কেপটিক্যাল ছিলাম যে ডিয়ার মা না এইটা, ঠিক আছে। তো আমরা ডিয়ার মাতেই শেষ অব্দি গেছি আর কি, কারণ বিজয় সেতুপতিকে খুব পছন্দ করে আর কি, তো সেই জায়গা থেকে আর কি আমাদের ইচ্ছা ছিল ওটাও, কিন্তু ওটা তো সই পাইনি, কিছু করার নেই আর কি। আর দেখা যাক, এখন লাস্ট দিন, আমরা এর পরের দিন আসবো হচ্ছে ধূমকেতু, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের কুলি, সেগুলো ট্রেলার তো মুক্তি পেয়ে যাবে, এর পরের দিন আশা করছি আমরা সেগুলোকে নিয়ে আর কি ভিডিও নিয়ে ফিরবো। আচ্ছা, যদি যদি আচ্ছা, যদি যদি সেই টাইমে সিনেমা দেখতে যাস, কুলি, ওয়ার্ড 2 এবং ধূমকেতু কোনটা বাজবি? মানে আমি প্রেমিকাকে নিয়ে, প্রেমিকাকে নিয়ে কোনোটাই, হ্যাঁ ধূমকেতু। কোনোটাই নয়, কোনোটাই ও চাইবে না।
কোনোটাইও চাইবে না, একদম অনেস্টলি যদি বলি চাইবে না। এই ছবিগুলো ফ্যাসিনেট করে না। ড্রামা লাভার, ড্রামা পছন্দ করে, খুব খুব ড্রামা দেখতে পছন্দ করে। ওই জন্য সাগর নীল এখন অ্যাকশন ছবি আর পছন্দ করছে না, অ্যাকশন বানালেই না বলছে না না, ড্রামা, আমি তো অ্যাকশন দেখতে খুব পছন্দ, না আমি অ্যাকশন দেখতে খুব পছন্দ করি, কিন্তু ড্রামাও ভালো লাগে আর কি। যাই হোক, সেটা চলো ঠিক আছে, চলো এখানেই আজকে end করি আমরা। হ্যাঁ 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 চলো। আরে সাবস্ক্রাইব চলো। সাবস্ক্রাইব 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 আর ওটা করবে না লোকে।